আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই লাস্ট ফাইটার ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত। বিগত 5 লেকচারে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ পুরোপুরি টপ টু বটম কভার করে ফেলছি। ষষ্ঠ লেকচার থেকে আমরা ইংলিশ ফার্স্ট শুরু করতেছি। দেখো নতুন কালার প্যালেটে সব সাজায় নিয়ে আসছি আজকে, ঠিক আছে? প্রতি সাবজেক্টের জন্য এরকম আলাদা আলাদা কালারের স্লাইড নিয়ে আসবো ইনশাআল্লাহ, দেখতে সুন্দর লাগবে তাহলে। আচ্ছা যাই হোক, সো বাংলা সেকেন্ডে ব্যাকরণ পার্ট তো হয়ে গেছে, ভাইয়া নির্মিত অংশ কি করবেন? এবার লাস্ট ফাইটের তো নির্মিতি অংশের কোনো রুটিন দেখলাম না। হ্যাঁ, নির্মিতি অংশ আমি লাস্ট ফাইটের প্লেলিস্টে ইনক্লুড করিনি, সেটা নিয়ে আমার আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি বলো, ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং, সেকেন্ড পেপার রাইটিং, মানে ইংলিশ রাইটিং নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই প্লেলিস্টটা বাইরে সেগুলো নিয়ে ভিডিও আসবে। এবং অনেকে কোয়েশ্চেন করতে লাগে যে ভাইয়া আইসিটির যে সি প্রোগ্রামিং, এটাও তো আমাদের প্লেলিস্টে নাই, এইটার উপর আমি একটা ম্যারাথন ক্লাস দিব। এইটার ক্লাসে আমি লাস্ট ফাইটে ইনক্লুড করতে যাই, ওই এক ক্লাসে বিশাল একটা দিন নিয়ে নিবে এবং তোমাদের বাংলা ফার্স্টের আগে তোমাদেরকে আমি ওয়ান শট নিয়ে কুলাইতে পারবো না। সেজন্য ওটাকে আমি ইনক্লুড করিনি। সি প্রোগ্রামিং যেহেতু অনেকে স্কিপ করে, সেজন্য সি প্রোগ্রামিং এর উপর আমি আলাদাভাবে একটা ম্যারাথন ক্লাস অথবা একাধিক ক্লাসের একটা শর্ট প্লেলিস্ট যে কোনো একটা আমি প্ল্যান করে তোমাদের দিব। বাট এই সি প্রোগ্রামিং এর অংশটা প্লেলিস্টের বাইরে আলাদা করে ইন ডিটেইলস আসবে। যারা আইসিটি সি প্রোগ্রামিং শিখতে চাও বা এই চ্যাপ্টারটা কমপ্লিট করছো, তারা আলাদাভাবে ওই প্লেলিস্টটা ফলো করবে। এটার সাথে আমি সেটাকে ইনক্লুড করিনি, কারণ সি প্রোগ্রামিং বিস্তারিত পড়ানো বিষয় তোমাকে এসটিএমএল এক ক্লাসে পড়াতে পারবো, নাম্বার সিস্টেমও নিলে পড়ায় দিলাম, বাট সি প্রোগ্রামিং এক ক্লাসে মানে ওয়ান শট দেওয়া পসিবল না। সি প্রোগ্রামিং বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে? সো যাই হোক, আমরা ওইদিকে না যাই, ইংলিশ ফার্স্ট আমরা আসি। ইংলিশ ফার্স্ট আজকে সিন প্যাসেজ দিয়ে শুরু করবো। সিন প্যাসেজ দিয়ে শুরু করবো তার মানে বুঝতেছো আজকের এক ক্লাসে তুমি কি কি পাইতে চাইতেছো? এই সিন প্যাসেজের মধ্যে দুইটা কথা বলবো। এই সিন প্যাসেজের মধ্যে আমাদের এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, এই অংশটা পড়াবো। ইনফো ট্রান্সফার, ফ্লো চার্ট, এটা আজকে পড়াবো। ইনফো ট্রান্সফার থাকবে, ফ্লো চার্ট থাকবে, এগুলো নিয়ে পড়াবো। এবং সাথে এগুলোর পাশাপাশি আর একটা জিনিস পড়া দিব, সেটা সামারি। সামারি যেটা তোমরা ভয় পাও, অনেকে জিনিসটা নিয়ে ভয় পাও, কারণ এখানে লেখার পরও মার্ক উঠে না। আমি সবকিছু ঠিকঠাক লিখলে তাও মার্ক উঠে না, কারণটা কি? আমি তাহলে মার্ক উঠার জন্য করবোটা কি? টেকনিক শিখাই দিব, সামারি লিখে দেখাবো, তুমি নিজে বুঝতে পারবা কেন তুমি মার্ক পাও না, এবং এটাও বুঝতে পারবা কি করলে মার্ক উঠবে। এই গেল প্রথম কথা, আজকে আমরা কি কি পড়বো। এবং আরো একটা কথা বলি, the whole lecture of this class is made by the lecture slides of my paid batch 22 days English battle এ আমি যে ইংলিশ ফর টুডে পেইড ক্লাসগুলো নিছিলাম, এইখানে আমার ক্লাসগুলো থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, সেইখান থেকে আমি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আনছি একটা প্যাসেজ থেকে, এই ইংলিশ ব্যাটলের স্লাইডের একটা আনছি। ইনফোট্রান্স অফ ফ্লোচার্ট একটা প্যাসেজ থেকে আনছি। আর সামারি এই সেম কোর্সের আরেকটা প্যাসেজ থেকে নিয়ে আসছি। আমি আমার পেইড কোর্সের ফ্র্যাকশন অফ কন্টেন্ট তোমাদেরকে এই সিন প্যাসেজ এখানে ফ্রি দিচ্ছি। এখানে জাস্ট আমি সিন প্যাসেজের জন্য তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়ায় কিভাবে পড়তে হবে সেটা দেখা দিব। বাট স্টিল যদি কেউ মনে করে ভাই আমি ইংলিশ ফর টুডে ইন ডেপথে শেষ করতে চাই, আমার বেশি পরিমাণ গ্যাপ আছে, তোমার যদি অল্প গ্যাপ থাকে বা গ্যাপ না থাকে বা জাস্ট রিভিশন করতে চাও, দিস লাস্ট ফাইট প্লেলিস্ট উইল বি এনাফ। বাট তুমি যদি চাও যে ভাই আমি আরো ইন ডেপথ পড়তে চাই, আমার ইংলিশে অনেক বেশি দুর্বলতা, আমার ইংলিশের অবস্থা খুবই খুবই খারাপ, আমার ইন ডেপথ প্রিপারেশন লাগবে, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব এই ইংলিশ ব্যাটল কোর্সটাই সব লেকচার সব ক্লাস ওয়েবসাইটে পিডিএফ সহ সাজানো আছে, এক্সামও আছে, তুমি দিতে পারবা। তুমি এনরোল করে ফেলো, 299 টাকা, একদম কম্প্যাক্ট ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডের প্রিপারেশন তোমার হয়ে যাবে, ঠিক আছে? 22টা লেকচার আছে, তোমার সব করা লাগবে না, তোমার ঠিক যেটা যেটা প্রবলেম তুমি যদি সেটা ইন ডেপথ করো তাইলেও হয়ে যাবে। আর যদি মনে করছো না খুব বেশি গ্যাপ না, মোটামুটি গ্যাপ, অল্প পরিমাণ গ্যাপ, বা প্র্যাকটিসের অভাবে তুমি হয়তো পারতেছো না, ধরতে পারতেছো না, তুমি বেসিক হিসেবে লাস্ট ফাইটের প্লেলিস্টে মোটামুটি তোমার জন্য এনাফ হবে। আর ইন ডেপথ চাইলে ইংলিশ ব্যাটলে চলে আসো, ওকে? ওয়েবসাইটে সব সাজানো আছে। তো যাই হোক, আমার আজকের স্লাইডটা আমার এই ইংলিশ ব্যাটলের যে স্লাইড গুলো আছে সেইখান থেকে নেওয়া। তো তুমি আজকের ক্লাসটা করলে বুঝতে পারবা যে এই কোর্সের ভিতর অ্যাকচুয়ালি আমি কোন লেভেলের কন্টেন্ট দিছি, ঠিক আছে? সো আসো আমরা কথা না বাড়ায় প্যাসেজে চলে যাই। তিন প্যাসেজের সবচেয়ে বেশি যে প্যাসেজটা আসছে, সেই দুইটা প্যাসেজ অ্যাডোলেসেন্স 7 মার্চের স্পিচ, 7th মার্চের স্পিচ, আর আরেকটা প্যাসেজ শেখ কামাল। 7 মার্চের স্পিচ অত বেশি আসেনি, শেখ কামাল এতবার আসছে। এই শেখ কামাল আর অ্যাডোলেসেন্স এই দুইটা বোর্ড কোশ্চেনে মানে ভরপুর লেভেলে আসা কোশ্চেন, ভরপুর লেভেলে আসা প্যাসেজ। কিন্তু ফ্যাক্ট রিসেন্টলি জুলাই রেভলিউশনের পর শেখ কামাল প্যাসেজটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তো এখন তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে হাই ভোল্টেজ লেভেলের ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে অ্যাডোলেসেন্স, ইউনিট 9 এর লেসন 2। ইউনিট 9 এর কিন্তু লেসন 1 2 3 4 চারটা থেকেই আসতে পারে। শিল্পীর একটা হচ্ছে তোমার আছে প্যাসেজ আছে লেসন 5 এ, ওটাও আসতে পারে। বাট সবচেয়ে বেশি অ্যাডোলেসেন্সের এই ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে ইউনিট 9 লেসন 2। ইউনিট 9 লেসন 2, ঠিক আছে, ইউনিট 9 লেসন 2। তো এই জন্য আজকে এই প্যাসেজটাই হচ্ছে আমি দিয়ে শুরু করব। এমসিকিউ এবং কোশ্চেন আনসার হচ্ছে আমরা এই প্যাসেজের আগে সলভ করব। তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা থেকে ইনফো ট্রান্সফার ফ্লোচার্ট দেখাবো, কারণ নেলসন ম্যান্ডেলা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপর সামারি যে প্যাসেজ থেকে সবচেয়ে বেশি আসছে, এডুকেশন এন্ড লাইফ, সিভিক এঙ্গেজমেন্টের ওই প্যাসেজটা দেখাবো। তিনটা প্যাসেজ আজকে পড়া দিব ইনশাআল্লাহ, এবং যেভাবে হচ্ছে আমি আমার পেইড কোর্সে পড়াইছি ঠিক সেভাবে পড়া দিব ইনশাআল্লাহ। ওকে, যারা যারা অলরেডি ইংলিশ ব্যাটেল ছিল তারা ক্লাসটা করে বলো ভাই এই ক্লাসটা আপনার করছি। যারা ক্লাসটা করছো ইংলিশ ব্যাটেলে তারা আজকে ক্লাসটা দেখলে ডিরেক্টলি লাইক চিনতে পারবা। যাই হোক, আসলে শুরু করি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. আমি কিন্তু একদম লাইন বাই লাইন তোমাকে অনুবাদ করে তর্জমা করে বলবো না। আমার এখানে সেম প্যাসেজে আমি প্যাসেজটা পড়তেছি, আমার দুইটা উদ্দেশ্য দিকে, আমার দুইটা মোটিভ। ফার্স্ট মোটিভ হচ্ছে এখান থেকে যে আনকমন ওয়ার্ড গুলো আছে সেগুলো মিনিং জানা। যেমন কনস্টিটিউট, এই ওয়ার্ডটা একটু আনকমন, এই ওয়ার্ডটা একটু মানে কঠিন বলবো না, আনকমন বলতে, কিন্তু আনকমন মানে কিন্তু কঠিন না। আনকমন জিনিস সহজ হয়, বাট জিনিসটা কমন না, এই জন্য কঠিন লাগে, বাট অ্যাকচুয়ালি এটা খুবই ইজি জিনিস। সো আনকমন ওয়ার্ডস এর আনকমন ওয়ার্ডস গুলো হচ্ছে আমার সিনোনিম অ্যান্টোনিম মিনিংস গুলো জানা। আরেকটা হচ্ছে প্যাসেজের কনটেক্সট এবং কনসেপ্ট, প্যাসেজটা কি বিষয়ে লেখা হয়েছে এবং প্যাসেজে আমাকে কি কি বলা হয়েছে, এই কনটেক্সট এবং কনসেপ্ট এটা হচ্ছে বুঝা। কনসেপ্ট এবং কনসেপ্ট, কনটেক্সট এবং কনসেপ্ট যদি তুমি বুঝো তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার ভালো করতে পারবা। আর যদি সিনোনিম অ্যান্টোনিম বুঝো তুমি এমসিকিউ ভালো করতে পারবা, কারণ তোমার এই দুটাই লাগবে মেইনলি। ওকে, তো প্যাসেজটা আমরা ওভাবেই হচ্ছে আগাবো। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behavior and lifestyles are shaped. According to the World Health Organization (WHO), adolescence is the period which shapes the future of boys and girls and boys' lives. কি বলছে যে adolescent, adolescent শব্দটা বলতে কি বুঝাইছে? যারা হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালীন যে কিশোর কিশোরীরা আছে, কিশোর কিশোরদের মধ্যে তো হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালীন চেঞ্জটা আসতে থাকে। তারা হচ্ছে একটা শিশু থেকে একটা পূর্ণবয়স্ক যুবক, প্রাপ্তবয়স্ক যুবকে পরিণত হওয়ার, প্রাপ্তবয়স্ক যুবক যুবতীতে পরিণত হওয়ার যে ট্রানজিশন পিরিয়ড সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে কিশোর কিশোরী বা হচ্ছে তাদের বয়ঃসন্ধিকালীন যারা আছে। ঠিক আছে, তারা কি করে? কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ। এই তরুণ প্রজন্ম, এই কিশোর প্রজন্মটাই হচ্ছে একটা দেশের কোর রিসোর্স তৈরি করে। কনস্টিটিউট মানে হচ্ছে ফর্ম বা তৈরি করা, ফর্ম বা তৈরি করা, বা সোজা ভাষায় তুমি বলতে পারো গঠন করা। এরাই হচ্ছে একটা দেশের মূল যে শক্তির উৎস সেটা গঠন করে। কিসের জন্য? ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ, একটা দেশের অগ্রগতি, একটা দেশের নবায়ন। একটা পুরনো জেনারেশন গিয়ে, আমাদের বাবা দাদাদের যে জেনারেশন, তারা এখন আগের মতো কর্মক্ষম নাই, তারা এখন প্রবীণ হয়ে গেছে। আমরা নবীনরা বলতে গেলে এখন দেশ শাসনের জন্য আগে আসতেছে। আমাদের পর যে জেনারেশন আছে, আমাদের পর তারা আসবে। তো এই যে পুরো একটা জেনারেশন চলে গিয়ে নতুন একটা জেনারেশন আসতেছে, একটা দেশ যে নতুন করে রিনিউ হইতেছে, এই ন্যাশনাল রিনিউয়াল, এই জাতীয় একটা নবায়ন, এই জাতীয় একটা গ্রোথ, উই আর স্টার্টিং ওয়্যার দে এন্ডেড। এই যে গ্রোথ, এটার মূল কোর রিসোর্স কারা ফর্ম করতেছে? অ্যাডোলেসেন্সরা। এবং এই অ্যাডোলেসেন্সরা যে সময়ের মধ্যে যাচ্ছে সেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল। এই সময়টা তাহলে কি? পিরিয়ড অফ লাইফ ওয়েন ট্রানজিশন, একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে রূপান্তর বা পরিবর্তন, এই পরিবর্তনকে ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। চাইল্ডহুড থেকে মানে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক বয়সটার মধ্যে, প্রাপ্তবয়স্ক যে সময়টা, সেই টাইম ফ্রেমের মধ্যে রূপান্তর বা হচ্ছে তোমার আগমন, এই ট্রানজিশনটা হচ্ছে এই সময় টেক প্লেস হয়। এবং এই টাইমে হচ্ছে তোমার শুধু মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট, একটা চাইল্ড অ্যাডাল্টে রূপান্তর হয় এমন না, তার বিহেভিয়ার এবং লাইফস্টাইলস এই টাইমে গঠন হয়। ছোট বাচ্চাদের নিজস্ব কোনো আচার আচরণ বা নিজস্ব কোনো দেখা যায় স্বাধীন বোধ থাকে না। দেখা যায় বাবা মা যেটা পছন্দ করে, যেটা খাওয়ায়, সেটাই হচ্ছে ছোট বাচ্চারা খায়, বা ছোট বাচ্চারা হচ্ছে সেই অনুযায়ী বড় হয়। বাবা মার চয়েস হচ্ছে তার লাইফস্টাইল ইম্প্যাক্ট ফেলে। বাট যখন সে অ্যাডোলেসেন্ট হয়, যখন সে কিশোর বা তরুণ পর্যায়ে আসে, তখন একটা নিজস্ব বিহেভিয়ার, নিজস্ব একটা আচরণ, স্বাধীন ইচ্ছা শক্তি, বাবা মায়ের শেখানো আচরণের বাইরেও তার নিজস্ব একটা আচরণ, বাবা মায়ের আচরণের ছাপ আছে, বাট কন্ট্রোলটা নাই। লাইফস্টাইলটাও দেখা যায় তার নিজস্ব একটা আলাদা লাইফস্টাইল হয়ে গেছে। আমি ছোটবেলায় যেমন ছিলাম, আমার এখনকার লাইফস্টাইল তার চেয়ে অনেক আলাদা। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্সন,
তাই না? তো এটা স্বাভাবিক ব্যাপার। এই বিহেভিয়ার্স, লাইফস্টাইলস এই টাইমে হচ্ছে একটা শেপ, না একটা শেপ ফর্ম করে। তুমি কেমন মানুষ, তোমার বিহেভিয়ার কেমন, তোমার লাইফস্টাইল কেমন, এই টাইমে হচ্ছে সেই শেপটা আসে। অ্যাকর্ডিং টু WHO, adolescence is the period which shapes the future of girls and boys life. এই সময় তোমার যে লাইফস্টাইল, তোমার যে বিহেভিয়ার, তোমার যে লাইফস্টাইলটা এই টাইমে হচ্ছে শেপ পাবে, সেটা হচ্ছে তোমার ফিউচারেও পারসিস্ট করবে। তুমি এখন থেকে যদি অলস জীবন যাপন করা শুরু করো, তুমি দেখা যাবে বয়সকালে ওই অলস জীবন যাপনই করছো। তুমি যদি এখন থেকে কর্মঠ হও, তুমি যদি এখন থেকে জীবনটা কাজে লাগাও, তুমি দেখবা এটার ফলাফল তুমি পরে গিয়ে ভোগ করতেছো। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটাই বলছে, ইট ইজ দ্য পিরিয়ড which shapes the future of girls and boys life. এবার বাংলাদেশের প্রেক্ষাপট আসি। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ, 28 মিলিয়ন, যার মধ্যে 13.7 হচ্ছে গার্লস এবং 14.3 হচ্ছে বয়েজ, 3 মিলিয়ন। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. আচ্ছা, এখন হচ্ছে adolescent girls দের সিচুয়েশন। আস্তে আস্তে হচ্ছে আমরা এখন স্পেসিফিক টপিকে আসতেছি। যে সিচুয়েশন অফ adolescent girls, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, মেইন কনটেক্সট। এখানে হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, প্রথমে হচ্ছে অ্যাডোলেসেন্স জিনিসটা কি সেটা একটা কনসেপ্ট দিল, এবার হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লস এর নিউ একটা কনসেপ্ট দেওয়া শুরু হয়েছে। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. This inequality leads to widespread practice of child marriage, marginalization and exclusion from health, education and economic opportunity, and vulnerability to violence and sexual abuse. এটা কি? অ্যাডোলেসেন্ট গার্লস এর যে সিচুয়েশন বা বাংলাদেশের যে হচ্ছে কিশোরীদের যে অবস্থা, কিশোরী না, জাস্ট কিশোরীদের, গার্লসদের কথা বলা হয়েছে, কিশোরী তরুণীদের যে অবস্থা, সেটা হচ্ছে কি দিয়ে মানে ক্যারেক্টারাইজড করেছে বা বৈশিষ্ট্য, এটা আমরা কি দিয়ে বুঝতে পারি? ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, বৈষম্য, আর সাবঅর্ডিনেশন মানে হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? অধীন খণ্ড বাক্য। সাবঅর্ডিনেশন মানে কি? অধীন করে রাখা, কাউকে নিজের করায়ত্ত করে রাখা, কাউকে নিজের অধীনস্থ করে রাখা। সেই অধীন করে রাখাটাকে বলে সাবঅর্ডিনেশন। এই ফ্যামিলি এবং সোসাইটি মানে বাংলাদেশের মধ্যে কিশোরীদের বা তরুণীদের অবস্থাটা হয়েছে এই বৈষম্য। দেখা যায় একটা কিশোর যেন পর্যায়ে স্বাধীন হয়ে যায়, ওই পর্যায়ে একটা কিশোরী স্বাধীন হওয়ার পরিবর্তে আরো বেশি অধীন হয়ে যায়, ফ্যামিলির সোসাইটির অধীনে সে চলে আসে, আরো বেশি দেখা যায় ওই নিয়মের গেরাকলে পড়ে যায়। ঠিক আছে, সেই কথাটা বলেছে, ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি। এই যে বৈষম্য, এই যে ইনইকুয়ালিটি, এই জিনিসটা, এই সাবঅর্ডিনেশন হওয়ার কারণে কি হয়? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, যে বাল্য বিবাহ অনেক বেশি হয়। কারণ দেখা যায় ফ্যামিলির আন্ডারে যে এখন মোটামুটি একটা শিক্ষা হয়ে গেছে, মোটামুটি একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হয়ে গেছে, এখন হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া হবে, নর্মাল যেটা মেন্টালিটি, চাইল্ড ম্যারেজ। মার্জিন মানে কি? আমার হাতের সাথে খাতা কলম নাই, একটা আজমল স্যারের বই আছে, আচ্ছা বই থাক, আজমল স্যারের বই ইংলিশ ক্লাসে না দেখাই, বাঘের ছবি। তো একটা খাতাকে তুমি যখন লিখতে যাও তো মার্জিন করো না? মার্জিন করা মানে কি? তুমি হচ্ছে একটা সীমানা টেনে দিতেছো যে তুমি কোন জায়গাটা ভিতর লিখবা। তো এই যে তার জীবনটা একটা সীমানার ভিতর, একটা মার্জিনের ভিতর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় মার্জিনালাইজেশন। তার যে একটা স্বাধীন জীবন, এতদিন যাও একটু স্বাধীন জীবন ছিল, ওইটাও এখন আরো বেশি সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ বিয়ে হয়ে যাচ্ছে, শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, অনেক রেস্ট্রিকশন চলে আসছে অ্যাকর্ডিং টু আওয়ার বেঙ্গলি সোসাইটি। সো এইটাকে আমরা হচ্ছে মার্জিনালাইজেশন, এটা খারাপ হইতো না এক অর্থে, কিন্তু এই মার্জিনালাইজেশন একটা গার্জিয়ানশিপের মতো। ইটস নট ব্যাড ইন আ সেন্স, বাট ওয়েন ইট ইজ ব্যাড, যখন এটা এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, যে তার স্বাস্থ্যগত, তার স্বাস্থ্য, শিক্ষা বা আর্থিক যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটায় যখন তোমার আঘাত আসে। নাইলে তোমার এমন অনেকে আছে না, যে দেখা গেছে যে বিয়ের পরও সে তার ক্যারিয়ার কন্টিনিউ করে যাচ্ছে, তার এডুকেশন কন্টিনিউ করে যাচ্ছে, সে তার হেলথ সার্ভিস গুলো ভালো মতো পাচ্ছে, তার পোস্ট ম্যারিটাল যে হেলথ সার্ভিসটা যেটা পাওয়ার কথা তার ফ্যামিলি থেকে, তার সোসাইটি থেকে, সেটা সে পাচ্ছে, সেটা বঞ্চিত হচ্ছে না, তখন কিন্তু মার্জিনালাইজেশনটা সমস্যা না। বাট এই জিনিসটা থেকে এক্সক্লুশন যে হচ্ছে, এই জিনিসটা থেকে সে যে বঞ্চিত হচ্ছে, দ্যাটস আ প্রবলেম, দ্যাটস দ্য প্রবলেম অফ মার্জিনালাইজেশন। যে এই ইনইকুয়ালিটি, বৈষম্যের কারণে তাকে যে সীমাবদ্ধ করে ফেলা হয়, যার ফলে সে দেখা যায় সে তার স্বাস্থ্য, শিক্ষা বা আর্থিক স্বাধীনতার যে অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত হয়ে যায়। অ্যান্ড ভালনারেবিলিটি, তার হচ্ছে মানে কি বলা যায়, সুরক্ষা ছিল, সেই সুরক্ষাটা থেকে সে অরক্ষিত হয়ে যায় ফর ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। কারণ হচ্ছে শ্বশুর বাড়ির যে তোমার অকারেন্স গুলো, সেগুলোর প্রতি তার দেখা যায় যে মানে তার যে একটা প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশন থেকে সে মানে সে প্রোটেকশনটা তার উপর থাকলো না, এটাই বলা যায় ভালনারেবিলিটি। ঠিক আছে, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস, 21 ফর বয়েজ। হাউএভার, যদিও বাংলাদেশে ম্যারেজের এজটা ঠিক করা, তারপরও 33% of adolescent girls are married off before the age of 15 and 60% become mothers by the age of 19. 15 বছর বয়স হওয়ার আগেই হচ্ছে 33% অফ অ্যাডাল্ট গার্লস, মানে বুঝতেছো প্রতি তিনজনে একজন হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে 15 বছর বয়সের আগেই। এবং এই যে 15 বছর বয়সের আগে যে প্রতি তিনজনে একজন বিয়ে হয়ে যাচ্ছে, সেই একজনদের মধ্যে তুমি যদি আবার রেশিও করো, দেখবা
প্রতি 60% বা 100 জনের 60 জন হচ্ছে 19 বছর বয়সের আগে মাতৃত্ব অর্জন করতেছে, মাতৃত্ব ধারণ করতেছে, তারা মা হয়ে যাচ্ছে। Research finds that adolescents with the higher level of education and from more affluent families tend to marry at later age. তোমার রুরাল যে এরিয়া বা হচ্ছে একটু নিডি ফ্যামিলি গুলো হচ্ছে চাইল্ড ম্যারেজটা একটু বেশি, বাট তুমি যখন একটু সচ্ছল সচ্ছল ফ্যামিলি বলতে গেলে, সচ্ছলটাকে বলা হয়েছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট বলতে সচ্ছল বুঝাইছে, অ্যাফ্লুয়েন্ট বলতে সচ্ছল বুঝাইছে, অ্যাফ্লুয়েন্ট বলতে সচ্ছল বুঝাইছে। তো যেসব ফ্যামিলিতে হচ্ছে একটু হাই লেভেল অফ এডুকেশন, উচ্চ শিক্ষার পরিমাণ বেশি এবং মোটামুটি অ্যাফ্লুয়েন্ট বা হচ্ছে সচ্ছল ফ্যামিলি, তারা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি খেয়াল করে, তাদের মধ্যে একটা প্রবণতা খেয়াল করা যায় যে তারা ম্যারি অ্যাট লেটার এজ। Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. ঠিক আছে, তারপরে হচ্ছে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে এরা দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে একটু আর্লি অ্যাডাল্টহুডেই বা হচ্ছে সেভারাল ইয়ার্স অফ অ্যাডালসেন্সে তারা হচ্ছে মোটামুটি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে, মানে দেখো বাংলাদেশের ব্যাপারটা যেটা হয় যে যদি তুমি আমাদের রেগুলার সোসাইটি চিন্তা করো, যে নিজের পায়ে দাঁড়ানো বলতে একটা কথা আছে, যে ছেলে একটা সেটেলমেন্টের ব্যাপার, যে হ্যাঁ ছেলে সেটেলড, এর কাছে হচ্ছে মেয়ে বিয়ে দেওয়া যাবে, ওই টাইপের যে সেটেলমেন্ট সেইটা আসতে সময় লাগে। বাট তুমি যদি ইন জেনারেল চিন্তা করো যে সে বিয়ের জন্য যোগ্য কিনা, যা বা একজনকে বিবাহ করার পর তাকে সে হচ্ছে খাওয়াইতে পারতো, অ্যাকচুয়ালি যেটা বাংলাদেশের মানুষ দেখে যে তার খাওয়া পড়ার যে দায়িত্ব সেটা সে বহন করতে পারবে কিনা, সেইরকম অ্যাবিলিটি মোটামুটি একজন পরিশ্রমী, একজন কর্মঠ ছেলের মোটামুটি সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্সে হয়ে যায়। যার হয় না, যে অলস, তার তো কোনো কালেই হয় না, ওই কথা বইলা লাভ নেই। বাট অ্যাকচুয়ালি যে ট্রাই করে, দ্য ওয়ান হু ট্রাইস, তার মোটামুটি সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্সে এবং ইয়াং অ্যাডাল্টহুডের মানে তার 20 to 30 বা 20 to 25 এই সময়টা মোটামুটি তার একটা অ্যাবিলিটি দাঁড়া যায় যে হ্যাঁ হি ইজ এলিজিবল ফর ম্যারিং, হি ইজ এলিজিবল ফর ম্যারিয়েজ। কিন্তু দেখা যায় যে তোমার অ্যাকচুয়াল সেটেলমেন্ট যেটা, সেটা তার আসে না। ওই সেটেলমেন্টে আসতে বা তার একটা স্থিতাবস্থায় আসছে, তার ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি আসতে, শুরু ইয়াং অ্যাডাল্টহুড যে ভলাটাইল একটা অবস্থা থাকে, সেইখান থেকে একটা স্টেবল পর্যায়ে আসছে তার মোটামুটি আরো একটু সময় লাগে। তখন দেখা যায় তোমার একটু হায়ার লেভেল অফ এডুকেশন এবং অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজে এই স্টেবিলাইজেশনটা বা স্টেবিলিটিটা আরো পরে আসে। ওদের ম্যারিয়েজের যে ইয়াটা আছে, বয়সটা আছে, সেটাও দেখা যায় আর একটু পরে অ্যাপিয়ার করে। ওকে, তো এই হচ্ছে আমার ফার্স্ট প্যাসেজের কথাবার্তা। সেকেন্ড প্যাসেজে যদি আমি আসি, সেকেন্ড প্যাসেজে কি বলছে, when a girl gets married, এবার হচ্ছে বিবাহের পর বাংলাদেশে কি হয় সেটা নিয়ে আসতেছে। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. In-laws household মানে কি? In-laws household মানে হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বানানো তো ঠিক মতো পারি না আসলে, এগুলা বানানো পারি না দেখে আজকে আমার এই অবস্থা, বুঝছো? এর বানানো ভুল করি, শ্বশুর বাড়ি বানানো ঠিক মতো পারি না, এই জন্য এখনো এই অবস্থা থাকি, অবস্থার বিস্তারিত না বলি। When a girl gets married, she usually drops out of school. নর্মালি যেটা হয় যে বিয়ে হয়ে গেছে না, পড়াশোনা করা দরকার নেই, এটা হচ্ছে কমন মেন্টালিটি। সো সাধারণত কি হয় যে বিয়ে হয়ে গেছে, she usually drops out of school and begins full time work. এই যে মার্জিনালাইজেশন এখান থেকেই শুরু, একটা শিক্ষাগত যোগ্যতা তার এখানেই শেষ, শিক্ষা আরো উচ্চ শিক্ষিত হওয়ার যে প্রবণতা সেটাও এখানেই শেষ, সে কন্টিনিউ করতে পারছে না, দ্যাটস এ প্রবলেম। Begins full-time work in her in-laws house. In the in-laws house, তার শ্বশুর বাড়িতে কি হয়, she is marginalized, becomes vulnerable to all forms of abuse including dowry related violence. একটু তোমার হচ্ছে অভাব সংবলিত বা হচ্ছে টানা পোড়ানোর ঘরগুলায় বা হচ্ছে একটু যারা নিম্ন শিক্ষার গ্রামাঞ্চল যেগুলো আছে সেগুলো দেখা যায় এখনো এই ডাউরি রিলেটেড তোমার এই ভায়োলেন্স গুলা, এই অ্যাবিউজ গুলা বেশ পরিমাণে মানে এখনো বেশ পরিমাণে পাওয়া যায়, বেশ পরিমাণে ঘটে। ঠিক আছে, তোমার রুরাল এরিয়াতে এখনো এই প্র্যাকটিস গুলো, ব্যাড প্র্যাকটিস গুলো চলমান, সেজন্য আর বাংলাদেশের রুরাল এরিয়াতে এখনো অনেক আছে। তো তুমি বলতে পারো যে দিস ইজ আ ওয়াইড স্প্রেড প্র্যাকটিস ইন বাংলাদেশ। ইট ইজ স্টিল কমন, যেটা আমি বললাম, ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিসপাইট, যদিও দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এটাকে ইলিগাল বলা হয়েছে, ডেসপাইট মানে যদিও, এই ডেসপাইট, ইনস্পাইট অফ, দো, অলদো, এগুলো সব যদিও অর্থে ইউজ, এগুলো একটা টাইপের কানেক্টরস, যখন ডিটেলস পড়বো তখন আরো জানবা। ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই প্র্যাকটিসটা আইনগতভাবে মানে অনুচিত, এটা বেআইনি একটা প্র্যাকটিস, স্টিল এটা একটা যে কোনো কনের পরিবারের জন্য যৌতুকটা এখনো একটা কমন ব্যাপার, যৌতুক দেয়া এখন একটা কমন ব্যাপার। Dowry demands can also continue after the wedding. বিয়ের পরেও dowry demands চলতে থাকে for an adolescent bride. Even in her in-laws are supportive, there is significant health risks in terms of pregnancy and childbirth. আচ্ছা, ডাউরির পরে নেক্সট টপিকে আসছে, নেক্সট কনসেপ্ট যে for an adolescent bride নেক্সট প্রবলেম কি, যে
সে হচ্ছে বয়ঃসন্ধিকালীন একজন, মানে সে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক বা একটা, যে এই যে তার বিয়ে হওয়ার কথা তার চেয়ে আর্লি এজে বিয়ে হয়েছে, সো তার কিন্তু গর্ভধারণের বেলায় একটা হেলথ রিস্কের আশঙ্কা থাকে। ঠিক আছে, যদি সে ফিজিক্যালি ম্যাচিউর হয়েছে সেটা আলাদা কথা, বাট ফিজিক্যাল ম্যাচুরেশনের আগেই যদি তার এই অ্যাডোলেসেন্ট ব্রাইড হিসাবে সে দেখা যায় যে কনসিভ করে, তখন কিন্তু এটা তার জন্য একটা হেলথ রিস্ক, তাই না? তো এখানে এই কথাটা বলছে যে ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড ইভেন ইন হার ইনলজ আর সাপোর্টিভ, ইভেন ইন হার ইনলজ আর সাপোর্টিভ, তার শ্বশুর বাড়িতে এরকম ভায়োলেন্ট ব্যাড প্র্যাকটিস নাই, তারা যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট কেয়ারিং, স্টিল there are significant health risks in terms of pregnancy and childbirth, যেটা আমি বললাম। ঠিক আছে, কারণ ফিজিক্যালি একটা ম্যাচুরেশন তো আসতে হবে মিনিমাম একটা, মানে চাইল্ড বার্থের জন্য, না হলে চাইল্ড লেবার যেটা, বা চাইল্ড বার্থের জন্য যে তোমার চাইল্ডটা যে আছে তার ইয়াতে, তো এইটার জন্য প্রেগনেন্ট সিচুয়েশনটাও তো তার ক্যারি করার মতো, এটাতেও হচ্ছে সার্ভাইভ করার মতো তার ফিজিক্যাল ইয়া তো থাকা লাগবে, অ্যাবিলিটি তো থাকা লাগবে, না হলে হচ্ছে এটা একটা হেলথ রিস্ক না। সো এটা বলছে দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দ্য ফ্যামিলিজ আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। তো দেখা যায় যে তোমার যে মেজরিটি অফ যে অ্যাডোলেসেন্ট ফ্যামিলি, তা দেখা যায় বাংলাদেশে যেহেতু তোমার এই অ্যাডোলেসেন্ট যে আর্লি ম্যারেজটা, চাইল্ড ম্যারেজটা রুরাল এরিয়াতে বেশি কমন, তো তারা দেখা যায় এই রিপ্রোডাক্টিভ হেলথ, এই প্রজনন সংক্রান্ত যে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যে জ্ঞান, সে ব্যাপারে তারা ঠিক মতো জানে না, ইদার আনইনফর্মড, তারা এই সম্পর্কে হচ্ছে তাদের জ্ঞান কম থাকে, জ্ঞান থাকে না, অথবা যা থাকে তা কম, অপর্যাপ্ত নলেজ থাকে এই ব্যাপারে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন ওয়ার্ডটার মানে তোমার জানতে হইতে পারে, সে কন্ট্রাসেপশন মানে হচ্ছে গর্ভনিরোধ, এটাকে আমরা হচ্ছে আর একটু ইজিলি যে ইংলিশে চিনি সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল। ঠিক আছে, এটাকে বলা হয় বার্থ কন্ট্রোল। দ্য ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মানে মাতৃ এবং মর্টালিটি মানে মৃত্যু, মাতৃ মৃত্যু হার ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। মানে সারা দেশের যে ম্যাটারনাল মর্টালিটি, সারা দেশের যে নর্মাল এভারেজ মাতৃ মৃত্যুর হার আছে, সেই মাতৃ মৃত্যুর হার আর জাস্ট অ্যাডোলেসেন্স হিসেবে যারা আর্লি ম্যারেজ হয় তাদের এখান থেকে ম্যাটারনাল মর্টালিটি, তাদের মাতৃ মৃত্যুর হার ন্যাশনাল রেটের দ্বিগুণ। এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। তো when adolescent girls are pulled out of school, pulled out বলতে কি বোঝানো হয়েছে, এমন কিন্তু বলেননি যে আর গট আউট অফ বা আর গট আউট অফ স্কুল বা আর গটন আউট অফ স্কুল কিন্তু বলা হয়নি, বলতে পুলড আউট অফ স্কুল, মানে কি সে পড়তে চাইছিল কিন্তু তাকে স্কুল থেকে তুলে ফেলা হয়েছে, সে নিজে চলে আসেনি বা সে ঝরে পড়েনি, তাকে স্কুল থেকে তুলে আনা হয়েছে, তার পড়াশোনা বন্ধ করায় দেওয়া হয়েছে। তো ইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, কাজ করানোর জন্য বা কাজে দেওয়ার জন্য বা হচ্ছে বিয়ের জন্য, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, স্কুলে থাকা অবস্থায় তাও যার একটু মানে একটা স্বাধীনতা ছিল, এখানে কিন্তু সেটাও নেই। তো দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তার বন্ধুরা হারা যায়, তার সোশ্যাল স্ট্যাটাস যেটা ছিল যে সেই ক্লাসে পড়তে, ওই ক্লাসে পড়তে, একটা আলাদা স্কুলের স্টুডেন্ট হিসেবে কিন্তু একটা আলাদা সোশ্যাল স্ট্যাটাস থাকে, যে স্কুলে পড়তেছে এই ক্লাসের স্টুডেন্ট, একটা আলাদা সোশ্যাল স্ট্যাটাস, আর বিয়ে হয়ে গেলে পুরো আলাদা একটা সোশ্যাল স্ট্যাটাস। তো ওইটা চলে যাচ্ছে না, এটাই বলছে তার ফ্রেন্ড সোশ্যাল স্ট্যাটাস, তার মোবিলিটি হচ্ছে চলে যাচ্ছে। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কার্টেলস দ্য ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। মোবিলিটি বলতে বোঝানো হয়েছে মানে সে যে যাওয়া আসা করতো বা সে যে হচ্ছে একটা স্বাধীন জীবন যে ছিল, সেখান থেকে দেখা গেছে একটু রেস্ট্রিকশন ফ্রি, স্বাধীন বলতে বুঝেছে রেস্ট্রিকশন ফ্রি, তো ওই জীবনটার মধ্যে বেশ কিছু রেস্ট্রিকশনস চলে আসছে। ঠিক আছে, তো এটাকে একটা ল্যাক অফ মোবিলিটি বলা হয়েছে, যে এই ল্যাক অফ মোবিলিটি যখন অ্যাডোলেসেন্ট গার্লসের মধ্যে আসে তখন দেখা যায় তার যে একটা ইকোনমিক যে অপরচুনিটিস গুলো ছিল সেইগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো হচ্ছে কমে যায়, কার্টেলস বলতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বুঝাইছে, সেগুলো হচ্ছে হ্যাম্পার হয় দ্যাট ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, যে তার যে এক্সট্রা কারিকুলার বা ওই যে তার শিক্ষাগত যোগ্যতা যে সে স্কুলে অর্জন করতেছিল সেটার বাইরেও তার যারা এক্সট্রা নন ফর্মাল এডুকেশনাল যে অপরচুনিটি গুলো আছে সেগুলো পর্যন্ত তার বন্ধ হয়ে যায়, যে এক্সট্রা করে সে আলাদাভাবে কো কারিকুলার কিছু শিখতে পারছে না। মোর ওভার দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, এটা তো একটু আগে বলছে অ্যাকর্ডিং টু এ স্টাডি অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস হ্যাভ এভার হার্ড অফ এইচআইভি। আমাদের ঢাকা শহরে বা হচ্ছে যেসব জায়গায় তোমার শিক্ষার ব্যাপারটা খুব কমন, আমরা দেখেছি এইচআইভি ওয়ার্ডটার সাথে খুব বেশি পরিচিত, বাট নট ইন বাংলাদেশ দ্য সিচুয়েশন ইজ সেম। অনেক জায়গায় এমন আছে যে তোমার এই জিনিসটা সম্পর্কে তারা পরিচিত নেই, সম্পর্কে তারা জানেই না। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডার নারিশড। আন্ডার নারিশড মানে হচ্ছে তোমার অপুষ্টিজনিত বা অপুষ্টিতে আক্রান্ত, অপুষ্টিজনিত না, অপুষ্টিতে আক্রান্ত, সেটাকে আমরা বলতে পারি ম্যাল নিউট্রিশন বলতে পারি। ঠিক আছে, ম্যাল নিউট্রিশন বলতে পারি।
অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। তোমার বডিতে যদি নিউট্রিশন ঠিক মতো না থাকে, তোমার তো অবশ্যই রক্ত শূন্যতা হবে। তোমার বডিতে আরবিসি প্রোডাকশন, তোমার বডিতে ব্লাড তো তৈরি হইতেছে, তোমার বডির প্রপার পুষ্টি পাইছে সেখান থেকে, তাই না? কারণ তোমার বডি প্রপার পুষ্টি পাবে, সেটাকেই তো হচ্ছে বডি অ্যাবজর্ব করে, সেখান থেকে তোমার বডি যে রেগুলার অ্যাক্টিভিটিস সেগুলো করছে, তোমার বডি ব্লাডের অ্যামাউন্টটা ঠিক আছে। সো যখন তোমার বডিতে ম্যালনিউট্রিশন হবে, তখন তোমার সবার আগে যে জিনিসটা ঘাটতি পড়বে, বা তোমার ঘাটতি অ্যাকচুয়ালি যে আছে, তোমার শরীরে অপরিজনিত ঘাটতি আছে, সেটার সবচেয়ে বড় সিমটমই হচ্ছে তোমার রক্ত শূন্যতা দেখা দিবে। তো দেখা যাইতেছে যে তারা আন্ডার নারিশড, তারা অপুষ্টিতে ভুগতেছে এবং তারা অ্যানিমিয়াতে রক্ত শূন্যতায় সাফার করতেছে। তার মধ্যে যদি ম্যারেজ হয়, প্রেগনেন্সি হয়, তো সেটা আরো বড় হেলথ রিস্ক না? কারণ তুমি একটা জিনিস দেখো, একটা নর্মাল একটা মানুষের সাধারণ, আমার একটা ওয়ান্ড, আমার একটা ক্ষত ইনজুরি, আর একটা ডায়াবেটিক পেশেন্টের ইনজুরি, দুইজনের কিন্তু একটা ইনজুরি সেম হিসেবে ট্রিট করা হবে না। তার জন্য হেলথ রিস্ক কিন্তু আমার চেয়ে অনেক বেশি। ঠিক আছে? তো দেখা যায় কারো যদি অলরেডি বডিতে ডিজিজ কন্ডিশন বা আন্ডার নারিশড কন্ডিশন থাকে, তার জন্য কিন্তু আরো হেলথ কমপ্লেক্সিটিস গুলা বেশি সিভিয়ার। সেটাই বলা হয়েছে। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। এটা ব্যাপার না, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি এটা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে হাই। The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1990 to 24.4% in 2007. Moreover, neonatal mortality is another concern for younger mothers. So, fertility rate এর কথা কেন আসছে? একে তো হচ্ছে যে তার যে প্রবলেমস গুলো সেটা বলা হয়েছে, তারপর ফার্টিলিটি রেট হাই বলা হয়েছে, কারণ ম্যারেজ বেশি হইলে তো দেখা যাবে যে প্রেগনেন্সি রেটও বেশি হবে, ফার্টিলিটিও বেশি হবে। সে অনুযায়ী হচ্ছে এই রেটটা 1993 থেকে 2007 বেড়ে গেছে, জনসংখ্যাও বাড়ছে, এই রেটটাও বাড়ছে। আর যেহেতু চাইল্ড ম্যারেজের প্র্যাকটিসটা বেশি, সো কমে নাই আর, এটা বলা হয়েছে। বাট তুমি যদি নর্মালি বিচার করছো, ন্যাশনাল রেট থেকে ফার্টিলিটি, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটির রেটটা বেশি না কম, এটা ছাড়া ওয়ার্ল্ডেই বেশি। তো এই গেল একটা কনসার্ন। আরেকটা যেটা কনসার্ন সেটা হচ্ছে নিওনেটাল মর্টালিটি, শিশু মৃত্যু হার। সেটাও হচ্ছে ইয়াঙ্গার মাদার্স এর ক্ষেত্রে অ্যানাদার কনসার্ন, কারণ সে যদি নিজে আন্ডার নারিশ থাকে, তার চাইল্ডটাও তো আন্ডার নারিশই হবে, তাই না? তো এটাও হচ্ছে একটা কনসার্ন যে তোমার নিওনেটাল মর্টালিটি আর ম্যাটারনাল মর্টালিটি, এই দুইটা রেট অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে ন্যাশনাল রেটের চেয়ে বেশি হাই। ওকে, তো এই কমপ্লেক্সিটিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখানে কনসেপ্ট আমরা বেশ কয়েকটা পাইলাম এবং শব্দের মধ্যে দেখলাম বেশ কয়েকটা ভ্যারিয়েশনস আছে। মোটামুটি ডিসেন্টের মধ্যেই আনকমন বাট ইজি, বাট আনকমন, মানে ইজি বাট আনকমন শব্দগুলো দিয়ে হচ্ছে তোমার প্যাসেজ সাজানো, মোটামুটি পরীক্ষায় আসার জন্য খুবই গোছানো এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। ঠিক আছে, আমি একদম তোমাকে ইচ এন্ড এভরি 100 আউট অফ 100 প্যাসেজ হয়তো তোমাকে পড়ে দিতে পারবো না এই লাস্ট ফাইটে, বাট আমি তোমাকে এটা ধরা দিতে পারবো যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে পড়বা। যেরকম আমি 3-4টা লাইন পড়ে সেটার মধ্যে কি বুঝাইছে, এই জিসটা তোমাকে বুঝাইছি এবং আনকমন ওয়ার্ডস গুলার মিনিং তোমাকে বলে দিছি, সেভাবে হচ্ছে তুমি নিজে প্রত্যেকটা প্যাসেজ শেষ করবা। তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি জাস্ট প্যাসেজ কোত্থেকে আছে সেটা থেকে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার চলে যেতে পারছো, টাইম সেভ হচ্ছে। ঠিক আছে, তো আমি হচ্ছে 22 ডেজ ইংলিশ ব্যাটেলে ঠিক এভাবে স্লাইড শেষেছিলাম এবং স্লাইড হচ্ছে পড়ানোর পর আমি এরকম ভাবে চার্ট করে সিনোনিম সাজায় দিছিলাম। প্রত্যেকটা প্যাসেজের পর এরকম সিনোনিম সাজানো লেকচার স্লাইড এখনো কোর্সে আছে। যদি কারো এখনো ইংলিশ পড়তে প্রবলেম থাকে, চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমি একটু দেখো, যদি তুমি সিনোনিম মুখস্থ করতে যাও, মুখস্থ তো থাকে না ভাইয়া, কি করবো? মুখস্থের ক্ষেত্রে আমি বলবো মিনিং আর সিনোনিম এই দুটো খালি মুখস্থ করবো। কনস্টিটিউট মানে গঠন, তো গঠন মানে তুমি তো মাথা অলরেডি এসে পড়ছো, ফর্ম বা ক্রিয়েট। তো এটার উল্টা যে ডিস্ট্রাক্ট, তুমি একটা রিডিং দিলেই বুঝতেছো। তোমার জাস্ট মিনিংটা জানতে হবে, মিনিং দিয়ে একটা সিনোনিম মনে রাখতে হবে। ওই মিনিং আর সিনোনিম মনে রাখলে মোটামুটি তোমার হয়ে যাবে। আর কোনটা কোন টাইপের ওয়ার্ড দিকে লিখে দিয়েছে, কনস্টিটিউট হচ্ছে একটা ভার্ব, সাবঅর্ডিনেশন হচ্ছে নাউন, এটার অর্থ অধীনস্থকরণ। তো অধীনস্থকরণ এটাকে আমরা সাবমিশনও বলতে পারি, কমপ্লায়েন্সও বলতে পারি। আর তাহলে এটা উল্টা ঠিক হবে, বিদ্রোহ, বিদ্রোহটাকে আমরা অ্যাটোনিম বলতে পারি রেবেলিয়ন। মার্জিনালাইজেশন আমি কি বলছি, প্রান্তীয়করণ বলতে সীমাবদ্ধকরণ বুঝিয়েছি। ঠিক আছে, সীমাবদ্ধকরণ, তো এটাকে আমরা বলতে পারি কনফাইনমেন্ট। এই কনফাইনমেন্ট একটা মনে রাখলেই হবে, এটা অ্যান্টোনিম লাগবে না। ভালনারাবিলিটি মানে কি, সংবেদনশীলতা, সেন্সিটিভিটি, কোনো কিছুর জন্য প্রোননেস, সেন্সিটিভিটি, কোনো কিছুর জন্য সংবেদনশীলতা। যখন আমি বলতেছি ভালনারাবিলিটি টু ভায়োলেন্স, এর মানে কি হচ্ছে তোমার যে সাংঘর্ষিক আচরণ বা হচ্ছে তার উপর যে তোমার আক্রমণাত্মক আচরণ, সেটার প্রতি তার সংবেদনশীলতা, তার যে অরক্ষিত অবস্থা সেটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর যখন এই সংবেদনশীলতা কমে যাবে, অসংবেদনশীল হবে, সেটাকে বলতে পারি ইনভালনারাবিলিটি। অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, এটাকে আমরা ওয়েল অফ বলতে পারি। আর এটা উল্টাটা হচ্ছে পোর। কন্ট্রাসেপশন বলছি গর্ভনিরোধ, বার্থ কন্ট্রোল, একদম বলে দিছি। আর আন্ডারনারিশ কার্টেল হচ্ছে তোমার, আমি এখানে লিখে দিছি, কার্টেল মানে কমানো, ডিক্রিজ, রিডিউস লেসেন্স। তুমি যেটাই মনে রাখো, তুমি জাস্ট রিডিউস মনে রাখলে হবে, তাহলে ডিক্রিজ লেসেন্স এমনিই পারবা। আর ডিক্রিজ যদি সিনোনিম হয় তাহলে অ্যান্টোনিম কি ইনক্রিজ, এমনিই পারা যাচ্ছে। সো এইভাবে হচ্ছে সাজা সাজা পড়বা। যদি কোর্সে নাও থাকো, নিজের মতো করে ওয়ার্ড গুলা খুঁজে খুঁজে মিনিং আর একটা করে সিনোনিম অন্তত সাজায় লিখে রাখবা। তাহলে পরীক্ষার আগ দিয়ে ইংলিশ ফর টুডে এই সিন প্যাসেজ থেকে মার্ক
মিস যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কমে যাবে। এই জায়গা থেকে কিন্তু ফুল মার্ক তোলা পসিবল। কোয়েশ্চেন অ্যান্সারে আসো, কি বলছে একটু দেখাই। হোয়াট কুড বি দ্য ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? এই কনস্টিটিউটের মিনিং সিনোনিমটা নয়, তোমাকে আলাদাভাবে কেন চার্ট করে দিয়েছে, প্রত্যেকটা প্যাসেজের পর চার্ট করে দেয়, কিন্তু একটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। প্রত্যেকটা প্যাসেজের পর আমি এটা চার্ট করে দিয়েছি, তোমাদের জন্য আমি চার্ট করে নিয়ে আসছি। কেন? এটা কোয়েশ্চেনে আসে, এটা এমসিকিউতে আসে। এই কনস্টিটিউটের মিনিংটা কি, এটা চট্টগ্রাম বোর্ডে 22-এ আসছে, 19 সালে বরিশাল বোর্ডে আসছে, আবার সেম কোশ্চেন 17 সালে দিনাজপুর বোর্ডে আসছে। এইখানে লিখে আনিনি, 24 সালেও এটা কোন একটা বোর্ডে আসছে, খুব সম্ভবত বরিশাল অথবা রাজশাহী, এই সেম কোশ্চেনটা আসছিল। এই যে আমি বোর্ড কোশ্চেনটা দেখাচ্ছি অ্যাডোলেসেন্স, এটা মোটামুটি 11টা বোর্ডে আসে, 11 বার বোর্ডে আসা, এমনি এমনি এটা আনিনি। এই জিনিসটাও মোটামুটি 5-6 বার, এই সেম কোশ্চেনে 5-6 বার বোর্ডে আসে। এটার উত্তর তুমি এখন জানো, এটার উত্তর হবে ফর্ম। দ্য ফ্রেজ টেক প্লেস মানে কি? কোনো ঘটনা ঘটা, কোনো ঘটনা কখন ঘটছে, সে ঘটনা মানে ঘটনাস্থলটা কোন সময় হয়েছে। ঘটনাস্থল যে বলি আমরা, ঘটনাস্থল বলতে আমরা স্পেসিফিক প্লেস বুঝাই, বাট এখানে ঘটনা ঘটার সময়টা বুঝাইছে, যে ওয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস, মানে কি যে সময়টার মধ্যে ঘটনাটা ঘটে। তো টেক প্লেস বলতে ঘটনা ঘটাটা বোঝানো হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি অকার, কখন ঘটনা ঘটছে। রিকার বা গো টু এ প্লেস কিন্তু হবে না, আর অল অফ দেম তো আরো হবে না। সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে তো সচ্ছল। দেখো সচ্ছল আমি কেন বলছি, তোমার সিনোনিম জানা লাগবে। তুমি অ্যাফ্লুয়েন্ট মানে জানো এটা সচ্ছল, তো দেখো তোমার কিন্তু ডেস্টিটিউট, পোর, পভার্টি, তুমি পোরা পভার্টি মানে জানো গরিব দরিদ্র, কিন্তু ডেস্টিটিউট মানে জানো না। তুমি এখন পড়ে আসছো ওয়েল অফ, তুমি দেখছো অপশনে ওয়েল অফ আছে, তুমি কিন্তু দেখা দিতে পারো। ডেস্টিটিউট মানে তাহলে কি? ডেস্টিটিউট মানে হচ্ছে তোমার দরিদ্র, ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র বা নিম্নবিত্ত, ঠিক আছে। হোয়াট কুড বি দ্য ক্লোজ মিনিং অফ দ্য ওয়ার্ড কোর ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? এই কোশ্চেনটা মোটামুটি 2-3 বার বোর্ডে আসছে। কোর বলতে কি বোঝানো? কোর বলতে হচ্ছে একদম তোমার যে নেশনস কোর রিসোর্স, মানে কি একদম মূল যে রিসোর্স, একদম কেন্দ্রীয় যে রিসোর্স, সেটা বোঝানো হয়েছে। কোরের মিনিং হয় তুমি দেখবা মেইন অথবা সেন্ট্রাল, এরকম একটা মিনিং দিবে। সো মেইন বলতে বা একদম প্রাইমারি বা একদম প্রিন্সিপাল অর্থে এখানে তেমন কিছু নেই। মেজর বলেও আমি কোনো অপশন পাচ্ছি না, সো আমার এখানে দেখাতে হবে সেন্ট্রাল। সাবসিডিয়ারি মানে সেকেন্ডারি, দ্বিতীয়, সেকেন্ডারি বা সাবসিডিয়ারি হবে না, অল্টারনেট হবে না, মাইনর তো হবেই না। তো উত্তর কিন্তু সেন্ট্রাল। দ্য ফ্রেজ লিডস টু মানে কি? লিডস টু মানে হচ্ছে রেজাল্টস ইন। একটু খেয়াল রেখো, লিডস এর পর টু বসে, কিন্তু রেজাল্টস এর পর ইন বসে। ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে তো সমস্যা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমার আলাদা ক্লাস আসবে, চিন্তা করো না। আমি প্রিপোজিশনে পড়াও বলছি না, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ পড়া দিব ইনশাআল্লাহ, প্যারা নিও না, এই জিনিসটা আসবে সামনে। আগে একটা একটা করে শেষ করি, ঠিক আছে। লিডস টু হচ্ছে মানে হচ্ছে রেজাল্টস ইন, তো এটা হচ্ছে তোমার পরিণতি বুঝায়। লিডস টু মানে হচ্ছে পরিণতি বুঝায়, যেটা পরিণতি কি হবে। রেজাল্টস এর পর কিন্তু অফ বা ফ্রম বসে না, বা টু ও বসে না, রেজাল্টস এর পর সবসময় ইন বসে। এই কোশ্চেনটা ওখান থেকে আসছে। তারপর কি বলছে? অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তো এটা কি? আচ্ছা, এটা হচ্ছে তোমার চেঞ্জ। এখানে চেঞ্জ একটা শব্দ আছে, চেঞ্জ শব্দটা মিসিং গেছে। যেটা কি টাইপের চেঞ্জ? কনস্ট্যান্ট চেঞ্জ, ট্রেডিশনাল চেঞ্জ, রিজিড চেঞ্জ না ফিক্সড চেঞ্জ? এই চেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট চেঞ্জ। একটা হচ্ছে মানে তোমার ট্রানজিশন মানে কি? ক্রমাগত এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে সে ক্রমাগত হচ্ছে তোমার পরিবর্তিত হচ্ছে একটা চাইল্ড থেকে অ্যাডাল্টে। তো একটা ধ্রুব পরিবর্তন যেহেতু হচ্ছে এবং সবার ক্ষেত্রে পরিবর্তন সত্য, তো আমি এটাকে বলতে পারি একটা কনস্ট্যান্ট চেঞ্জ। ট্রেডিশনাল বা প্রথাগত চেঞ্জ না, কারণ প্রথার বাইরে অনেক কিছু হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু এটা প্রথাগত চেঞ্জ, এমন একটা কনস্ট্যান্ট চেঞ্জ। রিজিড বা ফিক্সড হবে না, ঠিক আছে। আসো, দ্য সিনোনিম অফ লিগাল। লিগাল বলতে কি বুঝতে? লিগাল বলতে হচ্ছে নীতিগত বা আইনগত। তো এটা সিনোনিম কি হবে? ইলিসিট মানে বেআইনি, ব্যান্ড মানেও বেআইনি, প্রহিবিটেড মানেও বেআইনি। উত্তর হবে লফুল, উত্তর হবে লফুল। দ্য ওয়ার্ড ইকোনমিক, ইকোনমিকটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি? আচ্ছা, ইকোনমিক একটু খেয়াল করো, একটু এখানে আমি একটা জিনিস বলবো। ইকোনমিক এইটা মানে কিন্তু হচ্ছে আর্থিক, নট অর্থনৈতিক। আর্থিক ধরবো আমরা, অর্থনৈতিক বলা যায়, বাট এখানে অর্থনৈতিক, এখানে আর্থিক শব্দ ইউজ, এখানে আর্থিক মিনিং ইউজ হয়েছে। আর ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে কিন্তু মিতব্যয়ী। একটু খেয়াল রেখো, ইকোনমিক্যাল শুনতে সেম, তাই দাগা দিলাম, এই কাজ কিন্তু করো না। ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক্যাল হবে না। চিপ মানে হচ্ছে তোমার সস্তা, কম দামি, চিপের সাথে আর্থিক যায় না। ফাইন্যান্সড, এটা সিনোনিম হবে কিনা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে তোমাকে যে চার্টটা নিয়ে আসছি, এই চার্টার একটা জিনিস আমি যে ভার্ব নাউন লিখে দিছি, কেন লিখে দিছি? কনস্টিটিউট একটা ভার্ব, এর মানে সিনোনিমও হবে ভার্ব আর অ্যান্টোনিমও হবে ভার্ব।
সাবঅর্ডিনেশন একটা নাউন, এর মানে সিনোনিমও হবে নাউন আর অ্যান্টোনিমও হবে নাউন। একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ যা হবে তার সিনোনিম এবং অ্যান্টোনিম সেম পার্টস অফ স্পিচ হবে। যদি মেইন ওয়ার্ড তোমাকে নাউন দেয়, সিনোনিম অ্যান্টোনিমও নাউন হবে। যদি মেইন ওয়ার্ড অ্যাডজেক্টিভ দেয়, সিনোনিম অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ হবে। তোমার মেইন ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, তুমি সিনোনিম অ্যান্টোনিম ভার্ব দাগে আসছো, উত্তর হবে না। এই জিনিসটা খেয়াল রাখো। এইখানে ইন দিস কেস ফাইন্যান্সড একটা ভার্ব, এটা পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, বাট এইখানে হচ্ছে তোমার ইকোনমিক বা আর্থিকের সাথে ফাইন্যান্স ওয়ার্ডটা যায় না। এখানে তুমি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারো, যে তারা পার্টিসিপল অবস্থা আছে, পার্টিসিপল তো ভার্ব হলো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, বাট এইখানে ফাইন্যান্সড তোমার হচ্ছে আর্থিক যে শব্দটা আছে, আর্থিকের মিনিং ওয়াইজ যায় না, তো ফাইন্যান্সড আমার হবে না। আর্থিকের তোমার বেস্ট সিনোনিম হচ্ছে মনিটারি। মনিটারি শব্দটা আসে মানি থেকে, মানি মানে টাকা, আর ইকোনমিক শব্দটাও আসে তোমার হচ্ছে ইকোনমি থেকে। ইকোনমি বলতে তোমার টাকা বা অর্থই বোঝায়, ঠিক আছে, অর্থনীতি বা অর্থই বোঝায়। যেহেতু ইকোনমি তোমার আর্থিক, সো ইকোনমি বলতে এখানে অর্থই বুঝাইছে, এবং এখানে মানি থেকে মনিটারি আসছে। চিন্তা করে দেখো, তোমার এখানে কিন্তু ইকোনমিক যেহেতু অ্যাডজেক্টিভ, তোমার অপশনে কিন্তু 4টাই অ্যাডজেক্টিভ দিছে, ঠিক আছে। ফাইন্যান্স এখানে পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, বাট তুমি দেখো তোমার অপশনে কিন্তু 4টাই অ্যাডজেক্টিভ। যদি কখন অপশনে এমন দেখো যে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, এবং তুমি মিনিং জানো না, সেই ক্ষেত্রে চেষ্টা করবা পার্টস অফ স্পিচ মিলা হচ্ছে কোন একটা কিছু বের করা যায় কিনা, কারণ মাঝে মধ্যে পার্টস অফ স্পিচ দিয়েও হচ্ছে একটা দ্বন্দ্ব দেওয়ার চেষ্টা করে। দ্য ওয়ার্ড ওয়াইড স্প্রেড, এটা মেনশন, এটার মানে কি ওয়াইড স্প্রেড মানে তো হচ্ছে তোমার বিস্তৃত। তো দেখো ওয়াইড স্প্রেড শব্দটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তোমার অপশনে তুমি দেবো সব অ্যাডজেক্টিভ দেবো, লিমিটেড, ওয়াইড রেঞ্জিং, ন্যারো, মাইনর, 4টাই অ্যাডজেক্টিভ। এখানে আমাদের মিনিং ওয়াইজ আগে দেবে, এখানে পার্টস অফ স্পিচ ওয়াইজ আগে আসলে লাভ নেই। তো ওয়াইড স্প্রেড যদি আমি বলি যে তোমার বিস্তৃত, মানে বড় জায়গা জুড়ে, তো বড় জায়গা জুড়ে বলতে হলে আমার অবশ্যই ওয়াইড রেঞ্জিং হবে, লিমিটেড বা সীমিত হবে না, ন্যারো বা মাইনরও হবে না। দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন, এটা মানে কি? মার্জিনালাইজেশন বলতে সীমাবদ্ধকরণ, এর মানে কি হোল্ডিং এ লট অফ পাওয়ার, বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, আন্ডার এস্টিমেশন, নাকি হ্যাভিং সিম্পাথি ফর আদার্স। আন্ডার এস্টিমেশন হবে না, তুচ্ছ জ্ঞান করা না, কারোর প্রতি সিম্প্যাথিও না, ডিসিশন মেকিং এ বোল্ডও না, হোল্ডিং এ লট অফ পাওয়ার, যে তোমার হোল্ড মানে কি ধরে রাখা অনেকগুলা পাওয়ার, তোমার মধ্যে যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ সামর্থ্য হলো, সেই সামর্থ্যগুলোকে হোল্ড করে ক্যাপচার করে রাখা, যে সামর্থ্যটা তুমি অ্যাপ্লাই করতে পারছো না, তোমার সামর্থ্য সীমাবদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে বলেছে অনেকগুলা পাওয়ার হোল্ড করে রাখা, এখানে পাওয়ার কিন্তু ধারণ করে, ক্ষমতা হোল্ড করে রাখা, এটা মজুত করা অর্থে বোঝানো হয়নি। এখানে বলছে মানে এমনভাবে হোল্ড করে রাখা যে তুমি পাওয়ারটা ইউজ করতে পারতেছো না, তোমার পাওয়ারগুলো হোল্ড ব্যাক হয়ে রয়েছে, যার কারণে হচ্ছে তুমি মার্জিনালাইজড। তো মার্জিনালাইজেশন হচ্ছে আমার এ নাম্বার অপশনটার সাথে বেস্ট ম্যাচ, ঠিক আছে। আসো এবার কোশ্চেন অ্যান্সারে আসি। এমসিকিউ তো আশা করি বুঝছো, যে তোমার সিনোনিম অ্যান্টোনিম ওয়াইজ এমসিকিউ বেশি দিবা, বাকি যেগুলো প্যাস থেকে দিব ওগুলো এমনিই পারবা। কোশ্চেন অ্যান্সারিং এ হচ্ছে আমি কমন কোশ্চেন গুলো বেশি আনছি, বাট এই জায়গায় একটা জিনিস সবাই কমনলি ভুল করো। তোমার কোশ্চেন করতে, হাউ ডু ইউ ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স। প্যাসেজে একটা টার্ম দেওয়া আছে না, যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ টাইম ওয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস। পুরো হুবহু এই লাইনটা ম্যাক্সিমাম মানুষ তুলে দিয়ে আসে। হুবহু প্যাসেজের লাইন তুললে তারের মাথায় বইসা যাবে যে এই ছেলে বা এই মেয়ে কিছু পারে না, ও হচ্ছে নিজে ইংলিশ বানায় লিখতে পারে না, রাইটিং পার্ট মুখস্থ করে আসছে, এমসিকিউ দেখে লেখছে, এন্ড কোশ্চেন অ্যান্সারও হচ্ছে ডিরেক্টলি কপি পেস্ট মারতেছে। এটা ইমপ্রেশন প্রচন্ড রকম খারাপ করে। সেই জন্য আমি আমার কোর্সের প্রত্যেকটা ক্লাসে বারবার বলছি, এই লাস্ট ফাইটার এই ক্লাসেও প্রত্যেকটা বলছি, যারা যারা ক্লাসটা এই পর্যন্ত দেখছো, আমার অনুরোধ, কোশ্চেনের অ্যান্সার ডিরেক্ট কখনো প্যাসেজ থেকে লিখবা না। 5টার মধ্যে একটা কোশ্চেনে তোমার লাইন কোনোভাবে মাথায় আসছে না, ওই একটা লাইন তুমি প্যাসেজ থেকে তুলে আনছো, দ্যাটস ওকে, দ্যাটস নট ফাইন। আমি কিন্তু বলিনি দ্যাটস ফাইন, আমি বলছি দ্যাটস ওকে, ঠিক আছে, মানা যায়। বাট তুমি পাঁচটা কোশ্চেনে হচ্ছে তুমি ওই প্যাসেজের লাইনগুলো হুবহু তুই লাইনে বসাই দিতেছো, হুবহু প্যাসেজের লাইন, কোনো চেঞ্জ নাই। এই জিনিসটা যে কি পরিমাণ ইমপ্রেশন খারাপ করে, 15 দেয়, 5 দেয়, 6 দেয়, এই কারণেই দেয়। 3-1 করে দিবে তোমার একটা কোশ্চেনে। তুমি যদি অ্যাটলিস্ট নিজে বানায় লেখো, তোমার অ্যাটলিস্ট কম করে হলেও 2 দিবে। তুমি সবগুলো কোশ্চেনে দিলে 2 করে, বলে 15-10, খারাপ কি? আর যদি ভালো করে বাক্য বানাইতে পারো, যদি ভালো করে লিখতে পারো, তাহলে তো তুমি প্রতি কোনো কোশ্চেনে 2 আর 3ও পাইতে পারো। তো তোমার মার্ক 10 এর উপর যাবে, 10 এর নিচে নামবে না, কিন্তু হুবহু কপি মারলে শেষ। হাউ ডু ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স? আমি লিখে আনছি, অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশন পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড ওয়েন তোমার, আমি কিন্তু এই জায়গাটা ওদের মধ্যে আনছি যে ইজ এ ট্রানজিশন পিরিয়ড, এই জায়গাটা আমি চেঞ্জ করছি, পিরিয়ড ওয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ওইটাকে আমি করছি যে অ্যাডোলেসেন্স ইজ এ ট্রানজিশন পিরিয়ড ওয়েন চাইল্ডহুড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ওয়েন যখন কি হয়, যখন হচ্ছে বিহেভিয়ার এন্ড লাইফস্টাইলস আর শেপড, এটাকে আমি চেঞ্জ করে বলছি গো থ্রু এ বিগ চেঞ্জ, একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তারপর আমি নিচে মতো লাইন বসে দিচ্ছি, ইট ইম্প্যাক্টস অন বোথ বডি অ্যান্ড মাইন্ড
বাই মেকিং দিস ম্যাচিউর অ্যান্ড ডেভেলপড, যে এটা বডি ও মাইন্ডকে ম্যাচিউর এবং ডেভেলপ করার মাধ্যমে হচ্ছে বডি এবং মাইন্ডের উপর একটা বড় রকম ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তারপর আমি কি বলবো, ওয়াই দ্য অ্যাডোলেসেন্টস কনসিডার টু বি ইম্পর্টেন্ট, কেন তারা ইম্পর্টেন্ট, কারণ তারা হচ্ছে ওই যে শুরুতে একটা লাইন বলছিলাম, কনস্টিটিউট দ্য নেশনস কোর রিসোর্স, ওই লাইনটাকে তুমি কিভাবে বলবা, the adolescents are considered important because they constitute a nation's core resource for national renewal and growth। ভাইয়া লাইন তো কপি মারছেন, হ্যাঁ মারছি, ঠিক আছে, বাট তুমি পরের লাইনটা দেখো, moreover there is a huge number of adolescents in Bangladesh which is not negligible at all। এই যে পরের লাইনটা বানায় লিখছি না, এখন তার চোখে উপরের লাইনটা মানে অতটা চোখে লাগবে না, যে ঠিক আছে ও কপি করছে ঠিক আছে, বাট পরের লাইনে মোটামুটি একটা নিজের সাথে নিজে থেকে একটা সেন্টেন্স বানায় লিখছে, হুবহু ওই একটা লাইনই বসায় দেয়নি। এরকম ক্ষেত্রে মার্ক কাটে, বাট মোটামুটি কম কাটে। তুমি যদি কপি করতেই চাও, তোমার মাথায় কিছু নাই আসে, তুমি এভাবে বসা চেঞ্জ করতে পারো, বাট ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ এই জায়গাটাকে আমি বলবো চেঞ্জ করে এটাকে লিখে দিও ডেভেলপমেন্ট। যদি কপি করতেও সব পার্শিয়াল কপি করতে পারো, দুই একটা সিনোনিম চেঞ্জ করে করে ন্যাশনাল ডেভেলপমেন্ট বা ন্যাশনাল গ্রোথ বা ন্যাশনাল ইমপ্রুভমেন্ট এই যে একটু চেঞ্জ করে দিলা, আর সাথে কনস্টিটিউটের জায়গায় তুমি ধরো ফর্ম বসায় দিলা, মোটামুটি তোমার সেন্টেন্সের হচ্ছে প্রেজেন্টেশন পাল্টায় গেছে, এখন স্যারের কাছে কপি সেন্টেন্স মনে হবে না। ঠিক আছে, আর যদি কপি সেন্টেন্স কইরাও ফেলো, তোমার মাথায় ইনস্ট্যান্ট আসেনি, পরে একটা নিজের মতো একটা বানা সেন্টেন্স অ্যাটলিস্ট লিখতে হবে, জাস্ট কপি সেন্টেন্স লিখে দেয় শোনা 3 এক করে দিবে। হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, এটার উত্তর আমি কি দিব, দেখো আমি একটু আগে কি বলছি, ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। তো ইনইকুয়ালিটি এন্ড সাবঅর্ডিনেশন মানে কি, একটা বৈষম্য হচ্ছে না, আমি বৈষম্য ওয়ার্ডটা সরাসরি ইউজ করবো। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ডিসক্রিমিনেটেড উইদিন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি। আমি এক শব্দে নিজের মতো করে ব্যাখ্যা করছি, ডিসক্রিমিনেটেড উইদিন দ্য ফ্যামিলি এন্ড সোসাইটি which leads to bad practice of child marriage, widespread practice টাকে আমি বলছি bad practice of child marriage, marginalization and vulnerability issues like violence and sexual abuse। তো এই যে vulnerability issues like এই অংশটা আমি নিজের মতো বানায় বলছি, তো কিছু কিছু পয়েন্টে চেঞ্জ করে দিয়ে আমি ওদের সেন্টেন্সটাই তুলে দিছি, মোটামুটি কপি পেস্ট লাগতেছে না, এরকম ভাবে লিখলেও হবে। What does gender equality বা female equality leads to? It leads to widespread practice child marriage, marginalization। আচ্ছা এই জায়গাটা হচ্ছে ডিরেক্ট কপি হয়ে গেছে, এটা যদি উচিত হয়নি, বাট এখানে হচ্ছে লাইনটা ডিরেক্ট কপি হয়ে গেছে। এটাকে তুমি নিজের মতো যদি বানায় লিখতে চাও, এটাকে বলতে পারো যে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এটাকে বলতে পারো হচ্ছে আর্লি ম্যারেজ। মার্জিনালাইজেশন আর এক্সক্লুশন ফ্রম হেলথ বলতে পারো হচ্ছে ডিপ্রাইভেশন অফ, এক্সক্লুশনের জায়গায় তুমি বলতে পারো ডিপ্রাইভেশন অফ, ডিপ্রাইভেশন মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বঞ্চনা। ডিপ্রাইভেশন ফ্রম তুমি বলতে পারো হচ্ছে ম্যান্ডেটরি, ডিপ্রাইভেশন ফ্রম ম্যান্ডেটরি সার্ভিসেস বা ম্যান্ডেটরি রাইট লাইক হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, এন্ড এর জায়গায় ইউজ করতে পারো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ vulnerability to violence and sexual। এই জায়গাটা তুমি চেঞ্জ করলে না, কিন্তু এন্ড কে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ করে দিলা এবং মার্জিনালাইজেশন এক্সক্লুশন কে লিখে দিলা ডিপ্রাইভেশন ফ্রম, এই জায়গায় তুমি এক্সট্রা একটা ওয়ার্ড ঢুকাই দিলা যে ডিপ্রাইভেশন ফ্রম ম্যান্ডেটরি সার্ভিসেস লাইক হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস as well as vulnerability to violence and sexual abuse। তাইলেও দেখবো সেন্টেন্সের চেহারা পাল্টায় গেছে, মোটামুটি কপি সেন্টেন্স লাগতেছে না, তার কাছে মনে হবে তুমি নিজে থেকে বানায় উত্তর করছো। তারপর দেখো why adolescent is an important period of life, ওই সেম কোশ্চেনটা একটু ঘুরে দিয়ে তুমি এটা কি উত্তর দিতে পারো, adolescence is an important period of life as it builds the lifestyle and behavior of a child in a way which makes them adult। আমি কিন্তু ঘুরে বলছি, চাইল্ড থেকে অ্যাডাল্ট হয় এইখানে যে বিহেভিয়ার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। সো এটা হচ্ছে লাইফস্টাইল এবং বিহেভিয়ারকে বিল্ড করে, যার ফলে একটা চাইল্ড অ্যাডাল্টে পরিণত হয়। ইটস দ্য পিরিয়ড ইন which child becomes an adult। ঠিক আছে, how do wealth and education influence a girl's marriage? Wealth and education influence to be self-dependent and to do job for supporting their family. Also, it creates a mindset of being high educated and well established before getting married, which results in marriage at a later age। এই জিনিসটা কিন্তু আমি পুরোপুরি বানায় লিখছি, কারণ এটা তোমার ডিরেক্টলি প্যাসেজে দেওয়া নেই, কিন্তু যদি এটা কোশ্চেনটা আসে তুমি কি বলবা যে ওয়েলথ এন্ড এডুকেশন কিভাবে ইনফ্লুয়েন্স করে, যে তাদের কাছে মনে হয় যে যেহেতু আমার ফ্যামিলি হাই এডুকেটেড, সো আমারও হাই এডুকেটেড হইতে হবে, এবং যদি বিয়ে করার সুযোগ না পাই তাই হচ্ছে আমার বিয়ের আগেই এই জিনিসটা কমপ্লিট করতে হবে। সো কি দেখা যায়, মাইন্ডসেট অফ বিং হাই এডুকেটেড অ্যান্ড ওয়েল এস্টাবলিশড বিফোর গেটিং ম্যারিড। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওয়েল এস্টাবলিশমেন্টটাও একটা বড় ফ্যাক্টর, যেটা আমি বললাম যে ছেলেরা নিজে পায়ে দাঁড়ানো না পর্যন্ত দেখা যায় যে তাদের বিয়ে দেওয়া হয় না বা তাদের বিয়ের জন্য পাত্রী খোঁজা হয় না। সো ওয়েল এস্টাবলিশমেন্টও হচ্ছে একটা বড় ফ্যাক্টর। তো এই গেল ব্যাপার, ইট রিজাল্টস ইন ম্যারেজ এট আ লেটার এজ।
Which factors influence the girls marriage? এটা তো হচ্ছে বলাই আছে, ওয়েলথ, এডুকেশন, ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল অ্যাওয়ারনেস, এগুলো হচ্ছে গার্লস ম্যারেজ কে ইনফ্লুয়েন্স করে। তো এখানে আসলে ব্যাখ্যা বলা কিছু নেই, অ্যাক্সেন্ডেন্সি বলার চেষ্টা করবা। বাট নর্মালি চেষ্টা করবা হচ্ছে, এটা তো অ্যাক্সেন্ডেন্সি বলার আসলে উপায় নেই, বাট নর্মালি তোমার যে ট্রাই থাকবে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেনের উত্তর একটা সিঙ্গেল সেন্টেন্সে না দিয়ে 2-3 সেন্টেন্সে দেওয়ার, একটু ব্যাখ্যামূলক দেওয়ার চেষ্টা করবা। পার কোয়েশ্চেন 3 মার্ক, বেশি কম লিখতে যাও না, ঠিক আছে? একদম কম লিখলে আবার চোখে পড়ে যে খুব বেশি কম লিখছে, ঠিক আছে? মোটামুটি তোমার এই 5টা কোশ্চেন অ্যান্সার করতে 2টা পেজ না লাগলে তো হচ্ছে মানে চোখে লাগার মতো যে 3 মার্কের কোশ্চেন একটা এত কম লিখলে কেমনে। তো এই হচ্ছে একটা ব্যাপার। সো আমার যে মূল ইয়েটা থাকবে, আমার যে মূল সাজেশন থাকবে, যে আমি হচ্ছে তোমাদেরকে ডেমো কোশ্চেন্সের ডেমো অ্যান্সার্স গুলো দেখালাম, কিভাবে তুমি অ্যান্সারটা লিখবা, কিভাবে এমসিকিউ সলভ করবা, এমসিকিউ সলভের জন্য একটা প্যাসেজ কিভাবে করবা। দেখো আমার কিন্তু একবারও প্যাসেজ খোলা লাগেনি, আমি কিন্তু জাস্ট কোশ্চেনটা দেখছি এবং প্যাসেজ আমি ঠিক মতো ওই যে কনসেপ্ট গুলো জিনিস কনসেপ্ট ওয়াইজে নিজের মতো করে বানায় লিখে দিতেছি। তো তুমি যদি ইংলিশ পড়ো একবার জায়গায় 2বার ভালো করে রিডিং করো, তুমি দেখবো তুমি নিজেই পারতেছো। এইটা এমন কোনো কঠিন কিছুই না। ওকে, তো আসো এবার হচ্ছে আমরা ইনপুট ট্রান্সফার এবং ফ্লো চার্টে যাই। এতক্ষণ হচ্ছে আমরা সিন প্যাসেজের রেগুলার যে অংশ এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো করছি, এখন একটা ইনপুট ট্রান্সফার দেখবো, একবার ফ্লো চার্ট দেখবো, এবং এটা দেখবো একটা ভেরি ইম্পর্টেন্ট এবং প্যাকড উইথ আনকমন ওয়ার্ড, নেলসন ম্যান্ডেলা এমন একটা প্যাসেজ দিয়ে, ঠিক আছে? Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. কি বলছে এতগুলো নতুন ওয়ার্ড ভাই, কিছু তো বুঝিনি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, যে সাউথ আফ্রিকাকে গাইড করছে যে ফ্রম শ্যাকলস অফ অ্যাপার্থাইড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। শ্যাকলস অফ অ্যাপার্থাইড মানে হচ্ছে তোমার বর্ণবাদের বা বর্ণ বৈষম্যের যে শিকল, সেই শিকলে আবদ্ধ একটা জাতিকে সে বের করে নিয়ে একটা বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করছে। এই পুরো জিনিসটাকে গাইড করছে নেলসন ম্যান্ডেলা একা, as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. Who came to embody মানে হচ্ছে তোমার রূপায়ণ বা হচ্ছে স্ট্রাকচার দেওয়া, ম্যাটেরিয়ালাইজ যেটাকে বলে। Who came to embody the struggle for justice around the world, এই যে পৃথিবীর চারদিকে যে ন্যায়ের জন্য যে স্ট্রাগল বা ন্যায়ের জন্য যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামটাকে তিনি হচ্ছে একটা বাস্তব রূপায়ণ দিয়েছেন। হচ্ছে তিনি এই বাস্তব রূপায়ণের জন্য তিনি একটা আইকন। ওকে, তো imprisoned for nearly 3 decades, decades মানে দশক, আর 3 decades মানে কি 3 দশক, মানে 30 বছর। nearly 3 decades কেন বলা হয়েছে? কারণ উনি অ্যারাউন্ড 30 ইয়ার্স হচ্ছে ইমপ্রিজন বা হচ্ছে বন্দি জীবন কাটিয়েছেন, তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বাট নিয়ারলি বলার কারণ হচ্ছে এই 30 বছর থেকে 3 বছর মাইনাস হয়েছে তার একটা ফ্রেন্ডের কারণে। তিনি 27 বছর জেলে ছিলেন, 3 বছর আগে ছাড়া পাইছেন। এই 3 বছর আগে ছাড়া পাওয়ার কারণে তার একটা ফ্রেন্ড এফ ডব্লিউ ডি ক্লার্ক, এবং এই এফ ডব্লিউ ডি ক্লার্ককে তিনি হচ্ছে যখন নোবেল প্রাইজ পাইছেন 1993-তে, তখন হচ্ছে উনি একটা মানে সম্মান, একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন যে উনার কারণে, এই এফডব্লিউডি ক্লার্কের কারণে তিনি যে টাইমে মুক্ত হওয়ার তার থেকেও 3 বছর আগে মুক্তি পাইছেন। 27 বছর জেলে কাটানোর পর মুক্তি পাইছেন, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি নিয়ারলি 3 decades. For his fight against the white minority rule, Mandela never lost his resolve মানে হচ্ছে ডিটারমিনেশন, ইচ্ছা, তার যে ইয়াটা, তার যে দৃঢ় প্রতিজ্ঞা, সেটা to fight for his people's emancipation মানে স্বাধীনতা, ইমানসিপেশন মানে হচ্ছে স্বাধীনতা, যে তার দেশের মানুষদের স্বাধীনতার জন্য তার যে আকাঙ্ক্ষা, তার যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, সেটা তিনি কখনো হারাননি। এই হোয়াইট মাইনরিটি রুল, যে হোয়াইটরা সংখ্যায় মাইনর কিন্তু তারপর তারা ডমিনেট করতেছে, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে ডমিনেট করতেছে। এই ডিসক্রিমিনেশন জাস্ট ফর দ্য স্কিন টোন, এই ডিমিনেশনের বিরুদ্ধে, এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তিনি হচ্ছে ফাইট করছেন এত বছর। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন মানে হচ্ছে তোমার নির্মূল করে দেওয়া, ব্রিং ডাউন মানে হচ্ছে তোমার একদম মানে চিরতরে এটাকে হচ্ছে দমন করা। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড while avoiding a civil war, একটা গৃহযুদ্ধ মানে দেশের ভিতর অভ্যন্তরীণ যুদ্ধ। এই অভ্যন্তরীণ যুদ্ধ এরা এই অ্যাপারথাইডটা, এই হচ্ছে তোমার বৈষম্যটাকে দমন করা, চিরতরে দমন করা কিন্তু মুখের কথা, যেটা উনি কাজটা করে গেছেন এবং তিনি এটার জন্য ডিটারমাইন্ড ছিলেন। His prestige and charisma helped him win the support of the world. তার যে সম্মান, তার যে মানে গৌরব, এই জিনিসটা হচ্ছে তাকে সারা ওয়ার্ল্ডের সাপোর্ট পেতে সাহায্য করেছে, যেখানে সাউথ আফ্রিকা বাধ্য হয়েছে এই ডিসক্রিমিনেশন অফ করতে। আই হেট রেস ডিসক্রিমিনেশন মানে এই বর্ণ বৈষম্য আমি প্রচন্ড ভাবে অপছন্দ করি, এন্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এর প্রত্যেকটা প্রকাশ, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, যে এটা প্রত্যেকটা প্রকাশ, তুমি যেটা যেভাবে প্রকাশ করো না কেন,
তুমি এটা ডমিনেট করে বলো, তুমি এটা হচ্ছে সাধারণ ঠাট্টার ছলে বলো, তুমি এটা কাউকে তুচ্ছ জ্ঞান করে বলো, তুমি যেভাবেই যে ভাষাতে বলো না কেন, আই হেট ইট মোস্ট ইন্টেন্সলি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। যে সে তার একদম জীবনের শেষ পর্যন্ত, কারণ সে নিজেও হচ্ছে একটা ব্ল্যাক পিপল ছিল, সো সেও হচ্ছে এই ডমিনেশন, এই ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, সে বলছে আমি আমার জীবনের শেষ পর্যন্ত এটা বিরুদ্ধে লড়াই করে যাবো। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 যখন প্রথম একজন মানে কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হইতেন, এর আগে তো কখনো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হইতে দিত না, কারণ ওই যে রেস ডিসক্রিমিনেশন, সবসময় হোয়াইটরা প্রেসিডেন্ট হবে, ব্ল্যাক কেউ প্রেসিডেন্ট হইতে পারবে না। তো অ্যাজ আ ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994 তিনি স্পিচে বলছিলেন, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্ডস হ্যাভ কাম, যে এতদিন ধরে এই ব্ল্যাকদের উপর যে ডমিনেশন গুলো চলছে সেইটার যে হিলিং, সেটার যে হচ্ছে তোমার মানে ক্ষত সারার যে সময়, সে ক্ষত সারার সময়টা হচ্ছে চলে আসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, দ্য মোমেন্ট টু ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে জোড়া লাগানো, দ্য ক্যাজমস, ক্যাজমস মানে হচ্ছে ফাটল, ক্যাজমস মানে ফাটল, এই যে তোমার যে ফাটলটা, যে হোয়াইটদের সাথে ব্ল্যাকদের যে দূরত্ব, একটা মানে দুজনের মধ্যে একটা দূর সম্পর্ক, একটা ফাটল ধরে গেছে, সম্পর্কের ফাটল, সেই ফাটলটাকে জোড়া দেওয়ার সময় হচ্ছে এখন চলে আসছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল রাইটস, আমাদের অবশেষে আমরা হচ্ছে আমাদের পলিটিক্যাল যে অধিকার, পলিটিক্যাল যে স্বাধীনতা, পলিটিক্যাল যে ইমানসিপেশন সেটা পাইছি। ইন 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white South African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. Not only the black people but also some of the generous white people also supported Nelson Mandela. এই যে অ্যাপার্থাইডটা, এইটা তার একার চেষ্টায় বা শুধু ব্ল্যাকদের প্রচেষ্টা দূর হইতো না, অনেক হোয়াইট লিডার্সরাও সাহায্য করে, তাদের মধ্যে একজন ছিল তার ফ্রেন্ড, তা একজন সাউথ আফ্রিকান লিডার, হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, যিনি হচ্ছে তাকে 3 বছর আগে ছাড়া পেতে সাহায্য করছেন, নোবেল পিস প্রাইজের অনারটা তুমি তার সাথে শেয়ার করছেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, প্রমিনেন্ট মানে কি একটা গুরুত্বপূর্ণ, একটা খুবই জরুরি একটা রোল প্লে করছেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইড। পলিটিক্যাল রাজনৈতিক দমনপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো একটা মানে নব্য মহামারী পর্যন্ত যত রকম প্রবলেমস, যত রকম চ্যালেঞ্জেস আছে সবগুলাকে ফেস করার মতো একটা পলিটিক্যাল একটা হিউম্যান ডিগনিটি, একটা মানে মানব গৌরব হিসেবে, মানব গৌরবের একটা কর্ণধার ছিলেন হচ্ছে এই অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ছিলেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তাও একটা ওয়ার্ল্ড স্টেজে। ঠিক আছে, মানে সোজা ভাষা বললে বৈশ্বিক অঙ্গনে একটা বড় রোল প্লে করছেন, একদম পলিটিক্যাল রিপ্রেশন, দেশীয় রাজনৈতিক হচ্ছে দমন পীড়ন, রাজনৈতিক হচ্ছে বৈষম্য, এখান থেকে শুরু করে এইডস এর মতো নতুন মহামারীর মতো একটা রোগ, একটা এত বড় চ্যালেঞ্জ ফেস করা থেকে, সব রকম বন্ধু থেকে বৈশ্বিক চ্যালেঞ্জ ফেস করায় ওয়ার্ল্ড স্টেজে সবকিছু করতে তিনি অনেক প্রমিনেন্ট একটা রোল রাখছেন, অনেক প্রমিনেন্ট একটা ভূমিকা রাখছেন। ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এটাই বলছে। হি ফর্মালি লেফট পাবলিক, একদম অফিসিয়ালি তিনি হচ্ছে পাবলিক লাইফ করছেন, পাবলিক লাইফ থেকে বা হচ্ছে গণজীবন থেকে সরে আসছেন জুন 2004, আমার জন্মের হচ্ছে 1 মাস আগে, বিফোর হিজ 86th বার্থডে, telling his adoring countrymen, don't call me, I will call you, but he remained one of the most revered মানে famous, so revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. যে উনি হচ্ছে তার যে অ্যাডোরিং কান্ট্রিম্যান বলতে তার যে মানে তার যে দেশের জনতা, তার যে মানে থাকে না ভালোবাসার দেশের মানুষরা বা দেশের মানুষদের প্রতি একটা ভালোবাসা, সো তিনি যে ভালোবাসার যে জনগণ ছিল তাদেরকে তিনি বলছেন যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, তোমাদের আমাকে ডাকার দরকার নেই, আমি বরং তোমাদেরকে ডাকবো। ঠিক আছে, তোমাদেরকে বলা দরকার যে আমি তোমাদের একজন, আমি বলবো যে আমি তোমাদের একজন, মানে আমি যে তোমাদের একজন এটা তোমাদেরকে আলাদা বলা দরকার, এটা আমি নিজেই বলবো, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। তো উনি হচ্ছে যখন ফর্মালি পাবলিক লাইফ লিভ করছেন তখনই কথা বলছেন, কিন্তু লিভ করার পর তিনি ছিলেন ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বিখ্যাত একজন পাবলিক ফিগার লিডারদের মধ্যে, এবং কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, যে একটা তোমার স্পার্কল বলতে বোঝানো হয়েছে যে তোমার একটা ফেমের একটা সুখ্যাতির যে ঝলক, সুখ্যাতির যে তোমার একটা গৌরব, এই গৌরব তার মধ্যে আছে, সাথে একটা আনওয়াভারিং মেসেজ, একটা অবিচল মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস, সবকিছুর জন্য তিনি হচ্ছে একটা মানে কর্ণধার বলতে পারো, একটা আইডল বলতে পারো। হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স এন্ড সাউথ আফ্রিকা এন্ড ইয়ার্স, wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate,
ঐতিহাসিক হচ্ছে তোমার লরিয়েট মানে যিনি হচ্ছে ইতিহাস রচনা করছেন, ঐতিহাসিক ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক, তিনি কথা বলছেন যে নেলসন ম্যান্ডেলা হচ্ছে এপিসেন্টার, তিনি হচ্ছে আমাদের সময়কার সাউথ আফ্রিকারও কেন্দ্র ছিলেন, পুরো ওয়ার্ল্ডের একটা কেন্দ্র ছিলেন, তুমি যে জায়গাতে থাকো না কেন। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, বিহাইন্ড বার্স মানে হচ্ছে জেলখানায়, কয়েদে, জেলের মধ্যে তিনি জেলে যতগুলো বছর কাটাইছেন, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড দ্য বার্স made him the world's most celebrated political prisoner, most celebrated political prisoner and a leader of mythic structure for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. তার এত বড় সাধনা, তার এত বড় ডিটারমিনেশন শুধুমাত্র যে সাউথ আফ্রিকান ব্ল্যাকদের ফ্রি করছে এমন না, তার কান্ট্রির বাইরে জায়গায় জায়গায় যেসব জায়গায় হচ্ছে এই মানে রেভলিউশন চলতেছিল বর্ণবাদের বিরুদ্ধে, সবখানে হচ্ছে এটা সাড়া ফেলছে। এই জিনিসটার উপর যদি আমরা ফ্লো চার্ট ফিল আপ করে দেয়, দেখো কখন কি কখন বা কে ঘটছে, কার সাথে ঘটছে, কি ঘটছে, কোথায় ঘটছে, কবে ঘটছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে ফ্লো চার্ট বসাইতে হবে। তো এখানে যদি বলি নেলসন ম্যান্ডেলা ড্যাশ হোল লাইফ, তো উনি কি করছেন সারা জীবন ধরে, উনি কি করছেন মানে ইভেন্ট বা অ্যাক্টিভিটিটা কি, অ্যাক্টিভিটিটা হচ্ছে যেহেতু ইমপ্রিজন, দেখো পাঁচটা বলা আছে, আমি এখানে পাঁচটা বলবো। ফট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, ফট এগেইনস্ট রেস হচ্ছে ডিসক্রিমিনেশন, ফট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, আমি এটা বলতে পারি, ফার্স্ট ফট এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন। কতদিন করছেন? হোল লাইফ। তারপর কি 1994 কি হয়েছে, 1994 হচ্ছে ওনাকে হচ্ছে ফ্রি করা, 1994 ওনার হচ্ছে এটা দেখি তো কি করা হয়েছে 1994 ইয়েটা ভুলে গেছি, ওনার খুব সুন্দর স্পিচ ছিল যদি ভুল না হই, said his acceptance speech, yes said his acceptance speech। তো এখানে বলতে পারি কে স্পিচ দিয়েছেন? নেলসন ম্যান্ডেলা। অ্যাচিভমেন্ট বা ওয়ার হচ্ছে উনি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন, ওইটা কারণ উনি স্পিচ দেওয়ার পর, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে কি ওনার যে অভ্যর্থনা ভাষণটা ছিল যে ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার পর, সো ওই ভাষণটা কথাটা বলা হয়েছে। এখানে আমি ইভেন্ট হিসেবে বড় ইভেন্ট যেটা বলতে পারি যে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট এটা হয়েছে, ঠিক আছে। অ্যাচিভমেন্ট বা কি, অ্যাচিভমেন্ট হচ্ছে বিকামিং ফার্স্ট, আর কি লিখলাম, বিকামিং হচ্ছে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট কবে হয়েছেন? ইন 1994। তারপর নোবেল পিস প্রাইজ, এটা হয়েছে নোবেল পিস প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড, নোবেল পিস প্রাইজ কি দেওয়া হয়েছে 1993 তে, কাকে দেওয়া হয়েছে? ওয়াজ অ্যাওয়ার্ডেড টু নেলসন ম্যান্ডেলা, ওয়াজ অ্যাওয়ার্ডেড টু ম্যান্ডেলা ইন 1993। তো আমি দেখো জাস্ট পাস্ট টেন্সে যেরকম ভাবে বাকিগুলো আছে আমি সেভাবে সুন্দর মতো ফিল আপ করে জাস্ট ইনফরমেশন গুলো আমি জায়গা মতো বসে আর কিচ্ছু করতেছি না। তারপর কি ইমপ্রিজন ফর 27 ইয়ার্স, কে ইমপ্রিজন ফর 27 ইয়ার্স ছিলেন? নেলসন ম্যান্ডেলা ছিলেন। তো এখানে উত্তর হবে আমার নেলসন ম্যান্ডেলা। ওকে, ম্যান্ডেলা। তো ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে, এটা একটা উদাহরণ দেখালাম, এটা কিন্তু খুবই ইজি, জাস্ট হচ্ছে কখন কি হয়েছে এই জিনিসটা তোমার বলতে হবে, কখন কি হয়েছে এই জিনিসটা হচ্ছে তোমার একটু ব্যাখ্যা করে বলতে হবে। টিটা একটু বেশি কাছে হয়ে গেছে, টিটাকে একটু দূরে দিই। এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, ঠিক আছে। আসো এরপর হচ্ছে একটা প্যাসেজ আছে, এখানে বলা হয়েছে যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963 রিভোনিয়া ট্রায়াল, রিভোনিয়া ট্রায়ালে হচ্ছে তাকে ক্যাপিটাল অফেন্সেস, তাকে হচ্ছে মানে বিদ্রোহমূলক বা তাকে হচ্ছে ক্যাপিটাল অফেন্সের আসামি হিসেবে 1963 তে রিভোনিয়ায় তার বিচার করা হয়েছিল। সেই বিচারে হচ্ছে তিনি ডকে দ্বারা স্টেটমেন্ট দিয়েছিলেন যে পলিটিক্যাল টেস্টিমনি ওয়াজ ইজ পলিটিক্যাল টেস্টিমনি, মানে তিনি যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, তিনি যে একজন আদর্শ বা তার যে মোটিভটা কিরকম, সেই চরিত্রটা, সেই বিশ্বাসটা, সেই টেস্টিমনিটা হচ্ছে ওই স্টেটমেন্টেই ফুটে উঠছে যে ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দি স্ট্রাগল অফ দি আফ্রিকান পিপল, আই হ্যাভ ফট অ্যাগেন্স্ট হোয়াইট ডমিনেশন অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেন্স্ট ব্ল্যাক ডমিনেশন। যে আমি নিজেকে এই ডিসক্রিমিনেশনের, বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রামে নিজেকে ডেডিকেট করে দিচ্ছি নিজের সারা জীবনের জন্য। আমি হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধেও যুদ্ধ করব এবং ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধে, মানে তুমি সাদাদেরও হচ্ছে অপ্রেস করতে হবে না, কালোদেরও অপ্রেস করতে হবে না, স্কিন টোনের উপর কোনো অপারেশন চলবে না। এটার উপরে তিনি হচ্ছে করে গেছেন, যুদ্ধ করে গেছেন, এটার উপর তিনি সংগ্রাম করে গেছেন। আই হ্যাভ চেরিশ মানে হচ্ছে লালন করা, কি লালন করা? দ্য আইডিয়া অফ এ ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি ইন উইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি, মানে শান্তির সাথে সুখের সাথে হচ্ছে সবাই সব রকম মানে জীবনযাপন করবে উইথ ইকুয়াল অপরচুনিটিস, কেউ বেশি কেউ কম পাবে না। হি টোল্ড দ্য কোড ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ। আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, যেটা আশায় আমি বেঁচে আছি এবং যেটা অর্জনের জন্য আমি বেঁচে আছি। বাট ইফ ইট নিডস বি, কিন্তু যদি এটা প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই। এটা এমন একটা আশা যার জন্য আমি বেঁচে আছি, যারা অর্জন করার জন্য আমি বেঁচে আছি,
কিন্তু যদি প্রয়োজন পড়ে এইটাই সেই আশা হবে যেটার জন্য আমি মরতে পর্যন্ত রাজি। মানে বুঝতেছো তার ডিটারমিনেশন লেভেল কি। দ্য ফ্রেন্ডস অ্যাডোর্ড, তাকে ভালোবাসা, তাকে পছন্দ করতো ম্যান্ডেলাকে, এবং ফন্ডলি তাকে মানে ইয়া থেকে, অ্যাফেকশন থেকে, ভালোবাসা থেকে তাকে তার ক্ল্যান নেম মাদিবা বলে ডাকতো। ঠিক আছে, তার অ্যাকচুয়াল নামে না দেখে তার ক্ল্যানিশ নেমে তাকে ডাকতো, বাই উইচ হি ওয়াজ নোন, তার ডাক নাম আর কি। পিপল লর্ডেড, লর্ডেড মানে হচ্ছে প্রশংসা, প্রেজড, যে পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। ঠিক আছে, সো মোটামুটি এই হচ্ছে প্যাসেজ। এখন যদি এটার উপর ফ্লো চার্ট আমাকে লিখতে পারে, ফ্লো চার্ট লিখতে বলার আগে হচ্ছে এখানে প্যাসেজ আমি সিনেম্যাটিক সাজায় আনছি, স্লাইড এটা দিয়ে দিবে, এটা আলাদাভাবে পড়ালাম না কারণ আমি অলরেডি তোমাদেরকে হচ্ছে ইয়া করাই দিছি, আমি অলরেডি হচ্ছে তোমাদেরকে বলে দিছে কোনটার মিনিং কি, বাট স্টিল এখানে হচ্ছে প্রত্যেকটার মিনিং সিনেম্যাটিক সাজানো আছে, স্লাইড দিব, স্লাইড থেকে পড়ে নিবা। একদম ডিরেক্টলি হচ্ছে আমি আমার ইংলিশ ব্যাটেলের 22 ডেজ ইংলিশ ব্যাটেলের সিনেম্যাটিক টেবিল তুলে নিয়ে আসছি এদিকে। আচ্ছা, তো এখন ফ্লোচার্ট লিখতে হবে। ফ্লোচার্ট আমাকে বলতে হচ্ছে তার যে অ্যাচিভমেন্টস গুলা বা নেলসন ম্যান্ডেলার যে তোমার ইয়াগুলা কি বলে অ্যাচিভমেন্টস কি বলা যায়, তার যে প্রমিনেন্ট যে ফিচার্স গুলা অ্যাজ এ পাবলিক ফিগার, তার এই ফিচার্স গুলো হচ্ছে আমাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, সো তার যে অর্জন গুলো বা তার যে অ্যাচিভমেন্টস গুলো বা তার যে কাজগুলো সেগুলো যদি ব্যাখ্যা করছে ফ্লোচার্ট হিসেবে কিভাবে ব্যাখ্যা করবো সেটা নিয়ে যদি টিপস এন্ড ট্রিক্স দিয়ে বলার চেষ্টা করি, প্রত্যেকটা গ্যাপ আমার সেম ফরম্যাটে হবে। তুমি এখানে ধরো বলছো অ্যান অ্যাডভোকেট, ঠিক আছে, অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি তোমাকে ফার্স্টে দেওয়া আছে, মানে কি তোমাকে একটা ইন্ডিভিজুয়াল জাস্ট একটা অংশ দেওয়া আছে, যে অবজেক্ট দেওয়া আছে, কোনো ভার্ব টার্ব কিছু দেওয়া নেই। সো তুমি যদি ভার্ব দাও তোমার সেটা পাস্টে দিতে হবে এবং চেষ্টা করবার যথাসম্ভব ভার্বটা অ্যাভয়েড করার, যথাসম্ভব ভার্বটা অ্যাভয়েড করার, কারণ তোমাকে প্রথম যে অপশন দিয়েছে সেখানে কোনো ভার্ব নাই। ঠিক আছে, তো এই জন্য দেখো পরেগুলো আমি যে লিখছি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড, ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড লিডার অফ মিথিক স্ট্রাকচার, এই সবগুলো হচ্ছে তোমার আমি ইয়াগুলো দিছি, তোমার হচ্ছে ভার্ব ছাড়া দিছি, বাট এরপর যখন দিচ্ছি না ভার্ব ছাড়া দেওয়ার মতো অপশন ওগুলো ভার্ব চলে আসে, তখন হচ্ছে আমি ভার্বটাকে পাস্ট ফর্মে করে দিয়ে দিছি। কিন্তু যদি দেখো তোমার শুরুতে পাস্ট ফর্মে একটা ভার্ব দেওয়া আছে যে ওয়াজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তখন তোমার সবগুলো আগে ওয়াজ 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 বসা হচ্ছে সেটাকে পাস্টে বলতে হবে। যদি দেখো সবগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি আছে, প্রথমটা ভার্ব প্লাস আইএনজি, সবগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি বসবে, তুমি যেভাবেই লিখো প্রত্যেকটা গ্যাপ সেম ফরম্যাটে হবে। বাট একটা জিনিস খেয়াল রাখবো যে ডোন্ট রাইট সেন্টেন্সেস, হয় ফ্রেজ ইউজ করবা এরকম, অথবা হচ্ছে ভার্বের সাথে তোমার আইএনজি, অথবা হচ্ছে ভার্বের সাথে হ্যাভ, বা হচ্ছে ভার্বের সাথে হচ্ছে তোমার হচ্ছে তোমার কি বল যায় ভার্বের সাথে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে তার আগে বি তার আগে হ্যাভ, মানে এরকম কিছু একটা ইউজ করবা, কিন্তু পুরো সেন্টেন্স কখনো লিখবা না যে হি ওয়াজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এই কাজ করবে না, পুরো সেন্টেন্স লিখলে মার্ক কেটে দিবে। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। সেকেন্ড একটা ব্যাপার, থার্ড একটা ব্যাপার যেটা বলবো, সেকেন্ড ব্যাপার তো বলছি, থার্ড একটা ব্যাপার যেটা বলবো, রাইট ভার্টিক্যালি অ্যান্ড ইভেন সাইজ বক্স। মোটামুটি একটা বক্স আঁকতে বা একটা বক্সের পুরো লেখা লিখতে কিরকম জায়গা লাগবে সেই পরিমাণে একটা বড় বক্স একে ওই মাপে বাকি সব বক্স আঁকবা, এবং উপর থেকে নিচে লিখবা, পাশাপাশি গিয়ে ওই হিজিবিজি করার কোনো কারণ নেই। উপর নিচে সুন্দরভাবে সাজায় লিখবা, বুঝছো? উপর নিচে সুন্দরভাবে সাজায় লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার লেখাটা প্রেজেন্টেশনও সুন্দর হবে এবং ফ্লোচার্টটাও অগোছালো বা হিজিবিজি হবে না। এবং বক্স আঁকা কিন্তু মাস্ট, কারণ নো বক্স নো মার্কস। আশা করি কিছু বলা লাগবে না। মেনটেইন দ্য সিকোয়েন্স, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আর এই যে সিকোয়েন্স মানে এই অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটির পর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিভার্ড প্যাসেজে আসছে। তুমি প্যাসেজে যেটা পড়ে আছে সেটার আগে লিখে, যেটা প্যাসেজে আগে সেটার পরে লিখলে কিন্তু ফ্লো চার্ট হবে না, তোমাকে প্যাসেজের ফ্লোতে আগাইতে হবে। এবং আরেকটা যেটা বিষয়, দ্য লাস্ট এন্ড ফাইনাল বিষয়, নেভার ওভাররাইট ইন দ্য ফ্লো চার্ট। ফ্লো চার্টের ভিতর দয়া করে কাটাকাটি করে না। এমনি একটা ছোট্ট ফ্লো চার্ট তুমি দেখো, এখানে যদি কাটাকাটি করো এই জিনিসটা খুবই ইমপ্রেশন খারাপ করে। আমাদের কলেজে ম্যাডাম এটা প্রচন্ড রাগ করতো। ফ্লো চার্টে একবার একজন মানে ভিতরে কাটাকাটি করছিল, পুরো ফ্লো চার্টটা পাশে গোল্লা দিয়ে রাখছে, অথচ বাকি সব ঠিক ছিল, ভিতরে লেখাটাও ঠিক ছিল, কিন্তু কাটাকাটি করা যাবে না, মানে এটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য এমন করতো। ঠিক আছে, সো আমি বলবো নেভার ওভাররাইট। দুই একটা কাটাকাটি হয়ে গেলে যতটা সম্ভব কম ঘষা মাজা করার চেষ্টা করবা, বাট নেভার ওভাররাইট, এবং সিকোয়েন্স মেনটেন করবা। এই কয়েকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে ফলো করবা। ফ্লো চার্ট তুমি যদি সেভাবে লেখার চেষ্টা করো, নেলসন ম্যান্ডেলা মানে অ্যাজ আ ওয়ার্ল্ড সেলিব্রিটি, তার মধ্যে কি কি ফিচার্স ছিল বা তিনি কি করছেন অ্যাচিভমেন্টস গুলো বলতে যাই, তাহলে সবার আগে আসবে অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তারপর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রেভার্ড পাবলিক ফিগার্স, তারপর সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার লিডার অফ মিডি স্ট্রাকচার, পুরো হচ্ছে সিরিয়ালে আগাইছি। এবং এরপর যেহেতু এইখানে আমি সিরিয়ালে আগানোর পরে এই চারটা পর দেখলাম যে না, আলাদাভাবে প্যাসেজে আর বর্ণনা করা কিছু নেই, তারপর তার স্পিচ থেকে নিতে হবে। সেই স্পিচ থেকে আমি নিয়েছি যে ফট অ্যাগেন্স্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন আর চেরিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। ঠিক আছে, তো ফ্লো চার্ট কিন্তু হচ্ছে আমরা এইভাবে কমপ্লিট করছি। এইবার আসবো লাস্ট পয়েন্টে, সামারি। আমি জানি ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট সিন প্যাসেজে এত কিছু একসাথে কভার করতে আসলে অল্প সময় পসিবল না, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি তোমাকে আমি বুঝাইতে যাই তাহলে সময় লাগাটা খুবই স্বাভাবিক।
ঠিক আছে? তো যেহেতু ডিটেইলসে পড়াচ্ছি, সিম্পাসের উপর খুব বেশি ক্লাস দেওয়া নেই, তো একটা ক্লাসে যথাসম্ভব তোমাকে এমনভাবে বুঝাতে চেষ্টা করছি যেন তুমি নিজে সলভ করতে পারো, নিজে বুঝতে পারো কি করতে হবে। ঠিক আছে? ফ্লো চার্টের জন্য আমি আসলে প্যাসেজ থেকে তোমাকে রিক্যাপ করে দেখানি, বাট তুমি যদি প্যাসেজ যাও দেখবা সেম ওয়ার্ডের ফ্রেজ গুলাই হচ্ছে তোমার প্যাসেজে সাজানো আছে। জাস্ট কিভাবে লিখবা, কি লিখবা, কোন ওয়েতে লিখবা আমি সব দেখেছি। লাস্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সামারি। সামারি নিয়ে আমি অলরেডি শর্ট ভিডিও পেজে গেছিলাম, বাট এটা আরেকটু কথাবার্তা বলবো। সামারি জিনিসটা লেখার ক্ষেত্রে আমরা কমন যে ভুলগুলো করি সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কালিতে সিলেক্ট করাই আছে। সামারির মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলবো, নেভার কপি পেস্ট। নেভার কপি পেস্ট। এই কাজ করছো তো সামারিতে গেছো, এই কাজ করছো তো সামারি গেছে। তোমাকে একটা প্যাসেজ দিয়ে বলছে এইটাকে শর্টে ব্যাখ্যা করতে, এইটার সারমর্ম বলতে। সামারি মানে হচ্ছে তোমাকে যে প্যাসেজটা দিছে সেটার সারমর্ম, সেইটার সারাংশ, সেটার একদম সার কথা, মূল কথাটা। তুমি যদি ওটা মূল কথা না বলে প্যাসেজ লাইনে হুবহু নিয়ে এসে, তাহলে তোমার সামারি করতে দেওয়ার মানেটা কি? তোমার সামারি লেখার মানেটা কি? তোমার সামারি লিখতেই দিয়েছে কথাটাকে শর্ট করে, তুমি ওই কথা হুবহু লিখেছো, তাহলে এটা তো সামারি হয়নি। এই জিনিস যদি স্যার দেখে তোমার সামারিতে 10-এর মধ্যে 5ও দিবে না, 5-এরও কম 3-4 দিয়ে দিবে। সো নেভার কপি পেস্ট ফ্রম প্যাসেজ, নেভার কপি পেস্ট ফ্রম প্যাসেজ। এই কাজ ভুলেও করা যাবে না। যা করা যাবে না আগে সেটা বলি, এটা হচ্ছে প্রথমে করা যাবে না। তারপর আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাভয়েড রিপিটেশন। তুমি অলরেডি একটা ছোট্ট জিনিস লিখতেছো, খুবই ছোট্ট একটা জিনিস লিখতেছো, এত বড় একটা জিনিসকে তুমি অল শর্টে বলতেছো, সেখানে তুমি যদি একটা বারে 2-3 বার রিপিট করো, একটা কথারে 2-3 বার রিপিট করো, এটাও ইমপ্রেশন খুব খারাপ করে যে ও বুঝেইনি। তখন এই রিপিটেশন মানে বুঝাচ্ছে তোমাকে যেটার সামারি করতে আছে সেটা মানেই তুমি বুঝোনি। তো এই জন্য অ্যাভয়েড রিপিটেশন, এটা হচ্ছে একটা খুবই জরুরি ব্যাপার। এই দুটো হচ্ছে একদম করা যাবে না। এইবার করতে হবে কি সেটা নিয়ে বলি। করতে হবে যেটা, সেটা হচ্ছে তুমি সামারি বড় করে লিখবা না, তুমি সামারি লিখবা ছোট করে। কতটুকু ছোট? তোমাকে প্যাসেজ যে সাইজে দিচ্ছে সেই অনুযায়ী 1/3, সেইটার হচ্ছে 1/3। ঠিক আছে, 1/3 অফ প্যাসেজ। তোমাকে যেটুকু দিছে সেইটুকুর 1/3 লিখলে। 3 পেজের যদি প্যাসেজে থাকে লিখবা 1 পেজ। যদি 1 পেজে লেখা থাকে তোমার প্যাসেজ, ওই 1 পেজের সামারি করে আনবা হচ্ছে 1 পেজের 3 ভাগের 1 ভাগে, মানে 3-4 সেন্টেন্সে বা 5-6 লাইনে নিয়ে আসবা, এর বেশি দরকার নেই। এবং তোমার সামারি লেখার ক্ষেত্রে একটা ট্রিক্স যদি আমি বলি, সামারি লেখার ক্ষেত্রে একটা ট্রিক্স যেটা ফলো করবা সেটা হচ্ছে, যে পেজে সামারি লিখবা, যে পেজে তুমি সামারিটা লিখবা সেই পেজে মার্জিন করার পর এই জায়গাটা লিখবা না, এই পেজ লিখা পুরো একদম নিচের মানে একদম নিচ পর্যন্ত লেখার দরকার নেই। তুমি সামারি লিখতে 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 পেজ পুরো শেষ হওয়ার আগেই সামারি শেষ করে দিবা। নিচে যে ফাঁকা জায়গাটা আছে না, এটা দেখলে তোমার এই ফাঁকা জায়গাটা একটা মানে চোখে ধুলা দেওয়ার মতো। এটা হচ্ছে মানে স্যারের চোখটাকে ইয়া করার জন্য, যে স্যারের চোখে যেন সামারিটা ছোট ছোট লাগে, পেজটা ফাঁকা ফাঁকা লাগে, যে না তুমি ছোট করে লিখছো। তুমি কিন্তু মোটামুটি 5-6 লাইন, এটা পেজের অর্ধেকের বেশি ভালোই লিখতে পারো, বাট স্টিল নিচে একটা বেশ পরিমাণ 4 লাইন পরিমাণ ফাঁকা জায়গা রাখলে যেটা হবে যে তোমার সামারি যে লিখছো, তুমি যে আরেকটা প্যাসেজ লিখা আসোনি, তুমি যে ওইটাকে শর্ট করে বলছো, সেই শর্ট মনে হবে, লং মনে হবে না। তো ভিজুয়ালি শর্ট দেখানোর জন্য দিস ইজ দ্য ভিজুয়াল ট্রিক, যে নিচে 3-4 লাইনের মতো ফাঁকা রাখবা। উপরের লাইনগুলো একটু হিজিবিজি একটু চাপাচাপি করো, সমস্যা নেই, বাট হচ্ছে নিচে একটা ফাঁকা জায়গা রাখার চেষ্টা করবে, তাহলে মোটামুটি সামারি সামারি ফিল দিবে। অ্যাভয়েড রিপিটেশন 1/3 অফ প্যাসেজ। এবং আরেকটা যেটা বলবো, যে একটা সময় তো বলতাম পোয়েমস গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পোয়েমস থেকে সামারি আসে, বাট এখন যেহেতু পোয়েমস লাস্ট কয়েক বছর ধরে আসছে না, আমি বলবো ইংলিশ ফর টুডে ইএফটির যে প্যাসেজ গুলো আসতেছে, ইএফটির যে বোর্ড কোয়েশ্চেনের যে প্যাসেজ গুলো আসছে, বোর্ড কোয়েশ্চেনের সামারি গুলা প্র্যাকটিস করছো। বোর্ড কোয়েশ্চেনে কিছু সামারি হচ্ছে কমন, কিছু সামারি গুলো হচ্ছে প্র্যাকটিস করে যাবা, এবং সামারি গুলো বোর্ড কোশ্চেনে কিভাবে লিখছে এগুলো একটু পড়ে যাবা। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা আইডিয়া আসা শুরু হবে। এখন সামারি লিখবো কিভাবে একদম, তোমার আমি ইন ডিটেলস একটা সামারি আমি হচ্ছে দেখাইতেছি অ্যাকচুয়ালি হাউ টু অ্যাকচুয়ালি বিল্ড এ সামারি। আমি তোমার একদম লাইভ একটা এক্সাম্পল দিই। আরেকটা প্যাসেজ নিয়ে আসছি, এডুকেশনের লাইফ। এই প্যাসেজটা তোমার আসছে মোটামুটি, তোমার ইনফো ট্রান্সফার বলো, ফ্লো চার্ট বলো, বা হচ্ছে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার বলো, আসছে মোটামুটি, ওগুলোর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, বাট ফর সামারি ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বেশ কয়েকবার সামারি আসছে। এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন। ফাংশন মানে হচ্ছে অপারেট, কাজ করা। ফাংশন মানে হচ্ছে অপারেট, ফাংশন মিনিংফুলি ইন লাইফ, সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি সক্ষমতা, অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, মানবিকভাবে চিন্তা করা, কোনো কিছুকে মানবিকভাবে চিন্তা করা, কোন মানবিকভাবে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেইটা, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে আমরা এডুকেশনের মাধ্যমে পাই। As we learn how to read, write and do the basic operations of arithmetic, যে অঙ্কের বেসিক কাজ লিখতে পারা, পড়তে পারা, সেটা যেমন আমরা শিখতে পারি,
আমরা সাথে সাথে কি অর্জন করি, গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমি এটা পারি, ওইটা পারি, পারি মাধ্যমে এটা পারতেছি, ওইটা পারছি, আমি যত সময় যাচ্ছে আমি আরো কঠিন প্রবলেমস, আরো কঠিন জিনিসপত্র সলভ করতে বুঝতে পারতেছি, আমাদের একটা কনফিডেন্স বিল্ড হইতেছে, এন্ড উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। উই লার্ন টু থিঙ্ক আওয়ারসেলভস এন্ড আর্টিকুলেট আওয়ার থটস। আমরা হচ্ছে আমাদের নিজেদের জন্য চিন্তা করতে পারি, আমাদের চিন্তা ভাবনাগুলোকে একটার সাথে কানেক্ট করে, একটার সাথে হচ্ছে যুক্ত করে, সংযুক্ত করে একটা কম্বাইন্ড, একটা বৃহত্তর, একটা মানে সুগঠিত চিন্তা ভাবনা করতে পারি, সুগঠিত চিন্তার মানুষ আমরা করতে পারি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স। আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি। হ্যাঁ, আমরা যারা ইন্ট্রোভার্ট তারা হয়তো যোগাযোগ কমফোর্টেবল না, কমফোর্টেবল হওয়া না হওয়া একটা বিষয়, আর যোগাযোগ করতে পারা না পারা একটা বিষয়। অনেক এমন ইন্ট্রোভার্টও দেখবা যে যারা হচ্ছে তোমার মানে মানুষের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কমফোর্টেবল না, বাট কমিউনিকেশন স্কিলস ভালো মোটামুটি। মানে দেখা গেছে যে অ্যাটলিস্ট আনসোশিয়ালাইজড না। মোটামুটি শিক্ষিত যারা আছে তারা ইন্ট্রোভার্ট হলো, আনসোশিয়ালাইজ না। দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন ইন্ট্রোভার্ট অ্যান্ড আনসোশিয়ালাইজড। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রেখো। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স। জিনিসগুলো আমি একটু রিয়েল লাইফের সাথে মানে মিলাই বলছি, যেন তোমার বুঝতে সুবিধা হয়, তুমি রিলেট করতে পারো। Education helps us think independently and make our own opinions. As we know more about the world, we appreciate the good things it offers us, but also become critical. Critical মানে সমালোচনামূলক। Critical মানে সমালোচনামূলক। We also become critical of the deviations from the value it imparts and the rise of hatred and conflict that follows. এই জিনিসটা কি বলছে আমি একটু অর্থটা লিখে তারপর আসতেছি। আমরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারি, ডিসিশন নিতে পারি, নিজেদের হচ্ছে চিন্তা চেতনাকে সংযুক্ত করে একটা বৃহত্তর চিন্তা চেতনা করতে পারি। সাথে কি করতে পারি, অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা দুনিয়া সম্পর্কে যত বেশি জানতে পারি, জানতে পারার মাধ্যমে কি হয়, উই অ্যাপ্রিশিয়েট দ্য গুড থিংস ইট অফার্ড আস। কোনো নতুন জিনিস যদি আসে এবং সেটা যদি ভালো হয়, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েটও যেমন করতে পারি, সাথে সাথে যে জিনিসটা খারাপ আসতেছে এই ভালো জিনিসের সাথে এইটা যে ভালো থেকে বিচ্যুত হয়ে খারাপ দিকে যাচ্ছে, সেই খারাপ জিনিসটা নিয়ে সেই অশুভ, সেই মানে নেতিবাচক অংশটা নিয়ে আমরা সমালোচনাও করতে পারি। এই অ্যাবিলিটি এডুকেশন দিতে একটা জিনিসের মধ্যে আমরা ভালো খারাপ ডিস্টিংগুইশ করা, ভালোটাকে গ্রহণ করতে পারি, খারাপটা নিয়ে কথা বলতে পারি, খারাপটাকে বর্জন করতে পারি, খারাপটাকে সমালোচনা করতে পারি, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস। ডেভিয়েশনস মানে বিচ্যুতি, যে ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালু ইট ইম্পার্টস, ওর যে ভ্যালুটা, ওর যে জিনিসটা দেওয়ার কথা, ওর যে ভ্যালুটা মানে ইয়া করার কথা, এক্সপ্রেস করার কথা, সেই ভ্যালু থেকে যখন সে বিচ্যুত হয়ে যায়, সেটা ব্যাপারে আমরা সমালোচনা করতে পারি। ফেসবুক আমাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী, খুবই বেনিফিশিয়াল একটা প্ল্যাটফর্ম, বাট এই জিনিস যখন অ্যাডিকশনে পরিণত হয়, সেটার অ্যাডিকশনে আমরা সমালোচনা করি। যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো নিয়েও হচ্ছে আমরা কথাবার্তা বলি। সোশ্যাল মিডিয়া কিন্তু উপকারী, এটার কারণে কিন্তু মাস কমিউনিকেশন খুব ইজি হয়ে গেছে। স্টিল আমরা কিন্তু এটা বাজে দিক না, এখনো প্রচুর সমালোচনা করি, এবং এই সমালোচনার অধিকারী, সমালোচনার বুদ্ধিটা কে দিছে, আমাদের এডুকেশন দিছে। এডুকেট না হলে তুমি পারতে না। এন্ড দ্য রাইজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোজ, এই ব্যাপারটা নিয়ে যখন একটা মতানৈক্য তৈরি হবে, কেউ বলবে এটা খারাপ না, কেউ বলবে এটা খারাপ, তো এই যে মতানৈক্য বা এই হেট্রেড বা কনফ্লিক্ট যে তৈরি হইতেছে, এই যে কনফ্লিক্টটাতেও তুমি হচ্ছে তোমার এথিক্স এর উপর কোনটা রাইট কোনটা রং, বা এই যে হেট্রেড বা কনফ্লিক্ট যে তৈরি হয়েছে, কনফ্লিক্টের মধ্যে কে সঠিক আর কে ভুল, এটা তুমি নির্ণয় করতে পারছো। এই জিনিসটা তোমার এডুকেশন থেকে আসতেছে। The first thing education does is to give us an awareness of ourselves, which leads to the development of our personality. আরেকটা যেটা জিনিস যেটা ফার্স্টলি এডুকেশন আমাদের, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। নিজেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে, সবাই এভাবে চলছে, আমি এরকম করলে কেমন, আমারও নিজেকে আরো গুছে আরো স্মার্টলি রিপ্রেজেন্ট করতে হবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্টার্টস হিয়ার। As we begin school, we feel the need to belong to the class. ওকে, ক্লাসের সাথে আমাকে বিলং করতে হবে, ক্লাসে সবাই যেরকম ভালো করছে আমাকে সেরকম ভালো করতে হবে, ক্লাসের সবার মতো পারতে হবে। এই জিনিসটা ছোট থেকে ভিতরে চলে আসবে। ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস এন্ড মেক ফ্রেন্ডস উইথ অ্যান এক্সপ্যান্ড। তারপর হচ্ছে আমাদের এই যে আমাদের সেন্স অফ বিলঙ্গিং, আমাদের এই যে সবার মধ্যে থাকার, সবার একজন হয়ে থাকার, সবার মধ্যে বিলং করার যে সেন্সটা, যে অনুভূতিটা, এটা আরো বিস্তৃত হয়, আরো এক্সপ্যান্ড করে, টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি। যে আমি একটা ক্লাসের একজন হয়ে যাওয়ার, ক্লাসের একজন হিসেবে বিলং করার যে সেন্স, এটা আস্তে আস্তে আমার ফ্যামিলির একজন, আমার সোসাইটির একজন, এই দেশের একজন নাগরিক হিসেবে থাকার জন্য, দেশের একজন যোগ্য নাগরিক, দেশের একজন যোগ্য সমাজ, একজন যোগ্য সদস্য হিসেবে থাকার জন্য, যে বিলং করার জন্য যেটা হওয়া দরকার, যে আকাঙ্ক্ষাটা আসে, যে সেন্সটা আসে, সেটা ডেভেলপ করে। ক্লাসের মধ্যে, সমাজের মধ্যে আমি যেমনে মঞ্চে চলি, দেশে আমি যেমনে মঞ্চে চলি, কোনো ব্যাপার নেই, যেমনে মঞ্চে চলি, এই ব্যাপারটা থেকে না আমি এইভাবে কেমভাবে চলতে পারি, আমার আরো ভদ্রভাবে, আরো সুগঠিত ভাবে, আরো সুন্দর ভাবে, আরো মানে পরিমিত চলাফেরা করা উচিত, আরো পরিমিত ভাবে সোসাইটিতে আমার বিলং করা উচিত। এই উচিত অনুচিতের
ইয়াটা সেন্সটা আসে হচ্ছে এখান থেকে এবং এই জিনিসটা আস্তে আস্তে এক্সপেন্স হয়। তো এডুকেশন তাহলে কি করে, দ্যাট প্রিপেয়ারস এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। প্রত্যেকটা বাচ্চার মধ্যে যদি এই সেন্সটা আসে যে না আমাকে ভালো কিছু করতে হবে, সোসাইটিতে আমাকে ভালো একটা পজিশন হোল্ড করতে হবে, দেশের একজন ভালো নাগরিক আমাকে হইতে হবে, এই বোর্ডটা প্রত্যেকটা চাইল্ডকে, প্রত্যেকটা বাচ্চাকে হেল্প দেম বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ সোসাইটি, এবং এই সোসাইটি অ্যাক্টিভ মেম্বার হওয়ার পর কি করে, তারা দেশের কল্যাণের জন্য, সোসাইটি কল্যাণের জন্য কাজ করে, ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। তো এই যে প্যাসেজটা, এইটাকে যদি আমি এখন, যেহেতু সিন প্যাসেজ পড়ানো হয়, প্রত্যেকটা প্যাসেজ আমি ইনডিটেলসে ব্যাখ্যা করতেছি। এখন এই যে কনসেপ্ট আমরা পাইলাম, এটাকে এখন আমি ছোট করব। সামারি করার বেলায় তুমি পুরোটাকে একবার সামারি না করে ছোট ছোট অংশ অংশ করে সামারি করবে। যেমন প্রথমে এডুকেশন গিভস আস নলেজ, সেটস অফ অ্যাবিলিটিস, এই জায়গা থেকে যখন তুমি শুরু করবা, তুমি প্রথম সামারির লাইনটা করবা হচ্ছে এই পর্যন্ত। তারপর নেক্সট সামারি করবা হচ্ছে এইখান থেকে তোমার এই পর্যন্ত, বা হচ্ছে এই লাইন পর্যন্ত। তুমি এটা 2 লাইনে হচ্ছে ব্যাখ্যা করলা। তারপর এর নিচের এই প্যারাটার আরো 1 লাইনে ব্যাখ্যা করবা, 1 বা 2 লাইনে। প্রথম লাইনটা আমি কি বলতে পারি, যে এডুকেশন গিভস আস নলেজ, সেটস অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, ডিসাইড থিংস রেশনালি টু মেক দ্য রাইট চয়েস। আচ্ছা, এটাকে তুমি বলতে পারো যে এডুকেশন প্রোভাইডস আস, গিভস আস কে তুমি চেঞ্জ করে বলো, এডুকেশন প্রোভাইডস আস উইথ নলেজ এন্ড a sets of abilities to function meaningfully in life। এই জায়গাটাকে ছোট করে বলবা education gives us knowledge and a variety of abilities, and a variety of abilities needed, a variety of abilities, একটা মানে কি বলছে, একটা বিচিত্র পরিমাণ অভিজ্ঞতা, বিচিত্র পরিমাণ হচ্ছে সক্ষমতা আমাদের দেয়, যেগুলো আমাদের দরকার। কিসের জন্য দরকার? টু, আচ্ছা কি বলতে পারো, টু অপারেট প্রপারলি, টু হচ্ছে তো ফাংশন প্রপারলি ইন লাইফ, বা হচ্ছে এই ফাংশন মিনিংফুল ইন লাইফ সাচ অ্যাজ, আগে তুমি ডিরেক্টলি বলতে পারো যে and a variety of abilities and a variable sets of abilities needed to uh, decide decide anything properly, but decide the right choices, as well as gaining gaining self confidence বা achieving self confidence। যে আমাদের সেট অফ অ্যাবিলিটিস, আমাদের যেসব ইয়াগুলাতে, যেসব যোগ্যতাগুলোতে, সেই যোগ্যতাগুলো কেন দেয়, এই যোগ্যতাগুলো যেগুলো হচ্ছে আমাদের এডুকেশন দেয়, সেগুলো হচ্ছে দরকারি আমাদের নিজস্ব একটা আত্মবিশ্বাস অর্জনের জন্য, এবং সাথে সাথে হচ্ছে সঠিক জিনিসগুলোকে চয়েস করে নেওয়া, সঠিক চয়েসগুলোকে ডিসাইড করার, সঠিক সিদ্ধান্তগুলো গ্রহণ করার যে ক্ষমতা, সেই গ্রহণ ক্ষমতা অর্জনের জন্য যেসব দরকার, সেই অ্যাবিলিটিস গুলো এডুকেশন আমাদের দেয়। তুমি এটা ছোট করে বললা। তারপর বলতে পারো উই লার্ন টু থিংক আওয়ারসেলভস আর্টিকুলেট আওয়ার থটস। তখন তুমি বলতে পারো ইট অলসো হেল্পস আস টু কম্বাইন আওয়ার থটস। তারপর হচ্ছে বলতে পারো ডেভেলপস আওয়ার কমিউনিকেশন স্কিলস। তারপর হচ্ছে বলতে পারো gives us the ability to think independently। তারপর হচ্ছে appreciating any good things or criticizing any bad things। তুমি সেভাবে হচ্ছে আগে থটস গুলাকে আর্টিকুলেট করো, তারপর হচ্ছে ওই থট গুলাকে সাজা তুমি একটা সামারি লাইনে নিয়ে আসো। বাট তুমি কি কি পয়েন্টে কথা বলো, সেই পয়েন্টগুলো তুমি আগে সাজাইলা। তারপর হচ্ছে এরকম ভাবে তুমি নিচে পয়েন্ট সাজানোর পর তোমার সামারি মোটামুটি এরকম একটা রূপ নিবে যে তুমি কি বলতে পারো, এডুকেশন ইকুইপস আস, যেটা আমি বলছি প্রোভাইডস আস, ওটাকে বলতে পারি ইকুইপস আস নলেজ এন্ড ভ্যারাইটি অফ ইম্পর্টেন্ট অ্যাবিলিটিস, ওটাকে কি বলছে, ইম্পর্টেন্ট লাইফ স্কিলস লাইক রেশনাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, সেলফ কনফিডেন্স। এক লাইনে হচ্ছে সব ব্যাখ্যা করেছে, যেটা আমি তোমাকে বলছিলাম যে ডিসাইডিং দ্য রাইট থিংস, এটাকে বলছে ডিসিশন মেকিং। তারপর হচ্ছে থিঙ্কিং, ডিসাইড থিংস রেশনালি, ওটাকে বলছে রেশনাল থিঙ্কিং আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এই যে ইম্পর্টেন্ট লাইফ স্কিলস লাইক রেশনাল থিঙ্কিং, ডিসিশন মেকিং আর সেলফ কনফিডেন্স, এক লাইনে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করেছে। তারপর কি বলছে, তারপর হচ্ছে তোমার আমি যেটা বললাম যে আমরা কি কি শিখতে পারি, থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, মেক আওয়ার ওন অপিনিয়ন্স, কমিউনিকেশন স্কিলস, এইটা, এবং হচ্ছে ভালোকে গ্রহণ করে, খারাপকে বর্জন, এই অ্যাবিলিটি, এটাকে 2 লাইনে ব্যাখ্যা করতে হবে। এই 2 লাইনে কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে ইট টিচেস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এটা আমাদের কি কি শেখায়, ঠিক মানে একদম স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে শেখায়, নিজেদেরকে এক্সপ্রেস করতে বা কমিউনিকেট করতে শেখায়। তা বলতে পারি ইট টিচেস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, ডেভেলপ আওয়ার কমিউনিকেশন স্কিলস অ্যান্ড teaches us to interact well with others। এই জিনিসটা ডিরেক্টলি প্যাসেজ থেকে নিছে। We become aware of both the good in the world and its flaws as we learn more। এই যে যেটা বলছে যে deviation from the evaluating parts, এটাকে আমি একবার বলে দিলাম যে এটা যে ত্রুটিগুলা, এটা ভালোগুলোও যে আমরা মানে প্রেশার, এটা ভালোগুলো সম্পর্কে আমরা জানতে পারি, সাথে এটা ত্রুটিগুলো সম্পর্কে আমরা জানতে পারি যত বেশি আমরা জ্ঞান অর্জন করি। গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট ফ্লস। তারপর হচ্ছে নিচের অংশটাকে, ওই পার্সোনালিটির অংশটাকে কিভাবে সংক্ষেপ করা যায়। এডুকেশন অলসো
helps to shape our personality and builds a sense of belonging. Builds a sense of belonging. এক কথায় বলে তারপর পুরো জিনিসটাকে আমি এক লাইনে বলতেছি, from classmates to the wider community and nation. পুরা ওই জায়গাটা যেটা বলছে যে একটা স্কুলে গেলে তার মধ্যে সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয়, তারপর আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করে, পুরোটাকে আমি এক লাইনে বলে দিছি যে এডুকেশন অলসো হেল্পস টু শেপ আওয়ার পার্সোনালিটি অ্যান্ড বিল্ড এ সেন্স অফ বিলঙ্গিং। কিরকম ভাবে? একদম ক্লাসমেটস থেকে শুরু করে পুরো নেশন, জাতিগত পর্যায় পর্যন্ত পুরা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিংটা সে ওই পর্যন্ত নিয়ে যায়। ইট অলসো প্রিপেয়ার্স আস টু বি রেসপন্সিবল অ্যাক্টিভ মেম্বার অফ সোসাইটি হু কন্ট্রিবিউট টু ইটস ওয়েলবিং। এই ওয়েলফেয়ারের জায়গায় আমি ওয়েলবিং করছি, এই লাস্টের লাইনটাকে আমি একটু চেঞ্জ করে বসায় দিছি। তো সামারিতে বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি করতে হবে? যে ছোট করে বলছি, কোন রকম এক্সট্রা কথাবার্তা, কোন রকম উদাহরণ উপমা কিচ্ছু না। ওইখানে যে লাইনগুলো বলছে ওই 2-3টা লাইনের সার কথাগুলোকে একসাথে করে করে কম্বাইন করে করে হচ্ছে আমি একটা প্যাসেজে, একটা ছোট্ট প্যাসেজে এন্টার করে লিখে দিছি। এটাই হয়ে গেছে আমার সামারি। এবং তুমি যদি এভাবে মোটামুটি সামারি লিখতে পারো অ্যাটলিস্ট 7 থেকে এটা তোমার আসবে, এবং তুমি প্র্যাকটিস করে এটারে 9/10 নিয়ে যেতে পারো। অ্যাটলিস্ট যে মার্কটা যেটা নিচে তুমি পাবা না সেটা হচ্ছে 7-8। তো ওই হিসাবে হচ্ছে আমি তোমাকে বললাম যে এখনো তুমি যদি এভাবে লেখা শুরু করো, ইনশাআল্লাহ দেখবা 7-8 এসে মার্ক আসছে, এবং বাই দ্য টাইম অফ প্র্যাকটিস ইট উইল ইনক্রিজ আপ টু 9। 10/10 সচরাচর সামারিতে দিতে চায় না, কারণ ওই ক্ষেত্রে হচ্ছে গ্রামার্স, তারপর হচ্ছে তোমার গ্রামার্স তো অবশ্যই দেখে, কিন্তু তোমার শব্দের বৈচিত্র্য, তোমার সামারি কতখানি অ্যাকুরেট, আর অনেক বেশি হচ্ছে ক্রিটিসাইজিং পজিশনে চলে যায়, জন্য 10 দিতে চায় না, বাট নর্মাল 9 দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে যদি লিখো। ঠিক আছে, তো হচ্ছে সিন প্যাসেজ অ্যাকচুয়ালি কিভাবে পড়বা, অ্যাকচুয়ালি কিভাবে বুঝবা, অ্যাকচুয়ালি কিভাবে আগাবা, সেটা ধরা দেওয়ার জন্য হচ্ছে আজকের এত বড় একটা লম্বা ক্লাস। সিন প্যাসেজে কোন অংশ কিভাবে লিখতে হয় আশা করি সেটা তোমাদের ক্লিয়ার, কিভাবে পড়বা সেটা ক্লিয়ার, সামারি নিয়ে যা ভয় ছিল সে ভয়টাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবে, এবং এই লাস্ট 5টা প্লেলিস্টটা তাদের পর্যন্ত পৌঁছে দিবে, যেন তারাও হচ্ছে নিজের বাংলা, ইংলিশ, আইসিটি সবাই মিলে তোমরা হচ্ছে প্রিপারেশন গুলো ফুলফিল করতে পারো। আচ্ছা, ক্লাসটা এ পর্যন্ত। নেক্সট ক্লাসে উইথ ক্লুজ দিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।